প্রেজেন্টেশন কি চলে গেছে না? স্যার আছে তো। স্যার দেখা যাচ্ছে। আমার এখান থেকে নিয়ে আবার চলে গেল কেন? ওকে, আই গট ইট। ঠিক আছে, আমরা দেখবো আজকে হিস্ট্রি অফ কম্পিউটার ডেভেলপমেন্ট এন্ড কম্পিউটার সিস্টেম। তারপর আমরা ইনপুট ডিভাইস গুলো দেখবো, আউটপুট ডিভাইস গুলো দেখবো, এবং স্টোরেজ ডিভাইস গুলো দেখবো। হ্যাঁ, তো আমাকে একটু হেল্প যদি করতে পারেন, এই কম্পিউটার সিস্টেমের, এই কম্পিউটার, এই নামটা কোথা থেকে আসছে আপনারা কি জানেন? কম্পিউট শব্দ থেকে স্যার। এটা আমরা নর্মালি আমরা পড়ালেখা করছি যেখানে, আমরা সব জায়গায় জানছি যে কম্পিউট শব্দ থেকে কম্পিউটারটা আসছে। আর কেউ কিছু বলতে পারবেন এর সম্বন্ধে? স্যার গণনা করার যন্ত্র, সেভাবে আর কি, কম্পিউট থেকে কম্পিউটার আর কি, এটা গণনা করার যন্ত্র সেই হিসাবে। আচ্ছা, অন্য কেউ? আহ, এটা গণনা করার যন্ত্র, আপনার যেটা যেটা বলেছেন সে ঠিক আছে, কম্পিউট থেকে বলেছেন সে ঠিক আছে। বাট এটা প্রথমে আসছে, কম্পিউটার নামে একটা ডেজিগনেশন ছিল, যেগুলো আমরা অ্যাকাউন্টেন্ট আমরা আছি। হ্যাঁ, এরকম ধরেন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ডেজিগনেশন থাকে, এইচআর ডেজিগনেশন থাকে, হ্যাঁ বিভিন্ন ধরনের ডেজিগনেশন থাকে না? তো এরকম কম্পিউটার একটা ডেজিগনেশন ছিল। হ্যাঁ, সো লিখতে পারছেন তো না? জি স্যার, জি দেখা স্যার। যাচ্ছে। হ্যাঁ, কম্পিউটার আসলে আগে একটা জব টাইটেল ছিল। এই স্ক্রিনটা দেখতে পাচ্ছেন, জব টাইটেল স্ক্রিনটা? জি স্যার। ওকে, কম্পিউটারটা আসলে জব টাইটেল ছিল, এবং এটা নর্মালি ক্যালকুলেশনের জন্য ইউজ করা হতো, এবং রিপিটেটিভ ক্যালকুলেশন মানে বারবার একটা জিনিস ক্যালকুলেট করা লাগতেছে। এবং এটার মধ্যে মূলত বেশ কিছু মহিলা অনেক আগে, লং ব্যাক, এই 16th সেঞ্চুরি, হ্যাঁ 16th সেঞ্চুরির আগেও এটা কম্পিউটার নামে এই ধরনের একটা ডেজিগনেশন ছিল। হ্যাঁ, আমরা একটা ছবি দেখবো এখন। এইটা ছিল এই কম্পিউটার যে ডেজিগনেশন ছিল, আপনারা দেখতেছেন বেশ কিছু মহিলা এখানে বসে বসে কাজ করতেছে। এটা ছিল সেই সময় এই কম্পিউটার ডেজিগনেশনধারী এই মহিলারা ছিল এরা। ওনারা এই গণনার কাজগুলো রিপিটেটিভ, মানে ওনাদেরকে আর কিছু গণনার কাজ দেওয়া হতো, ওনারা এই কাজগুলো করতো। আমরা আমরা কি বাংলায় কন্টিনিউ করবো, আপনাদের জন্য সুবিধা হবে নাকি উই শ্যাল কন্টিনিউ ইন ইংলিশ? আর বাংলায় করলে হোয়াট ইজ সুবিধা। সুবিধা? ঠিক আছে, ওকে। পরবর্তী সময় এই এই গণনার, এই যে গণনার যে অ্যাক্টিভিটি গুলো আছে, এই গণনার অ্যাক্টিভিটি গুলোকে ইজি আপ করার জন্য বিভিন্ন স্কলার, বিভিন্ন ম্যাথমেটিশিয়ান ওনারা কাজ করা শুরু করলো। এবং 1970-তে জন নেপিয়ার নামে একজন স্কটিশ ভদ্রলোক ছিলেন, উনি এই অ্যালগোরিদম আবিষ্কার করছে, যেটা কিনা স্লাইড রুলার নামে পরিচিত ছিল। উনি এটা দিয়ে মাল্টিপ্লিকেশন করার চেষ্টা করতো, এই রুলারটা, দ্য স্লাইড রুলার। আমরা শুধু এগুলো একটু জানবো যাতে আমরা কম্পিউটার হিস্ট্রিটা আমরা জানতে পারি। একটু বোরিং টাইপের, বাট কম্পিউটার হিস্ট্রিটা বোঝার জন্য এগুলো জানার প্রয়োজন আছে আমাদের। হ্যাঁ, লেটার অন ব্যালাইস প্যাসকেল নামে আরেকজন ভদ্রলোক 1662 সালে সে এই প্যাসকেল ট্যাক্স ক্যালকুলেটর নামে একটি ক্যালকুলেটর সে বানিয়েছিল। সেটা হচ্ছে গিয়ে, তার ফাদার ট্যাক্স কালেক্টর ছিলেন, উনি এই প্যাসকেল, এই ক্যালকুলেটরের মতো একটা জিনিস বানিয়েছিল টু টু ক্যালকুলেট বিভিন্ন ধরনের হিসাবগুলোকে ক্যালকুলেট করার জন্য সে এটা বানিয়েছিল। এটাকে প্যাসকেলাইন ক্যালকুলেটর নামে অনেকে জানে। হ্যাঁ, পরবর্তী সময়ে আরো কিছু মডিফিকেশন হয়েছে এখানে। আপনারা দেখতেছেন ফোর ফাংশন সাবস্ক্রিপশন এবং মাল্টিপ্লিকেশন ক্যালকুলেটর একটা বানিয়েছিল একজন ভদ্রলোক, তার নাম ছিল গডফিল্ড উইলিয়াম। পরবর্তীতে আমরা যদি আরেকটু কাছাকাছি চলে আসি, আপনারা যেটা, যে ভদ্রলোকের সম্বন্ধে বেশি জানেন, চার্লস ব্যাবেজ। এই ভদ্রলোকের কথাটা আপনারা বেশি জানেন। যে চার্লস ব্যাবেজ, ইনি ছিলেন একজন ইংলিশ ম্যাথমেটিশিয়ান। উনি ফার্স্ট অ্যানালিটিক্যাল ইঞ্জিন আবিষ্কার করছে, যেটা কিনা আপনারা কম্পিউটার পরবর্তী সময়ে আপনারা ক্যালকুলেটর, ক্যালকুলেশন, কমপ্লেক্স ক্যালকুলেশন এগুলোর ব্যাপারে আপনারা জানেন যে এই জিনিসটা, সেটা চার্লস ব্যাবেজের এই পর থেকে আপনারা বেশি জানেন। এর আগেও এই কম্পিউটার কিংবা ক্যালকুলেশনের বিভিন্ন ধরনের যন্ত্র এবং
বিভিন্ন ধরনের থিওরি আবিষ্কার হয়েছিল এবং ওখান থেকেই ক্রমাগতভাবে এখানে চার্লস ব্যাবেজের জায়গায় এসেছে। এবং চার্লস ব্যাবেজ যখন এই অ্যানালিটিক্যাল ইঞ্জিন আবিষ্কার করলেন, অ্যানালিটিক্যাল ইঞ্জিনটা আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, এটা অনেকটা আহ, আমাদের যে অ্যাবাকাস আছে, অ্যাবাকাসের মতো দেখতে অ্যানালিটিক্যাল ইঞ্জিনটা। এই চার্লস ব্যাবেজের সাথে আরেকজন ছিলেন লেডি লাভলেস। উনি এই চার্লস ব্যাবেজের যে এক্সপেরিমেন্টটা আছে এই অ্যানালিটিক্যাল ইঞ্জিন, এটার সাথে কিভাবে করে প্রোগ্রামিং সেট করা যায়, মিনস অটোমেটিক ক্যালকুলেশন করা যায়, এটার ব্যাপারে উনি চার্লস বেবেজের সাথে অ্যাক্টিভলি কানেক্ট হলেন যে হ্যাঁ আমরা কিভাবে করে এগুলোকে প্রোগ্রামিং এর মাধ্যমে আমরা কম্পিউটিং গুলা করতে পারি যাতে হিউম্যান ইন্টারভেনশন কম লাগে। পরবর্তী সময় আধুনিক কম্পিউটারের যে একজন লোক আছেন সে হচ্ছে গিয়ে হলয়েড ডেস্ক। উনি এই আধুনিক কম্পিউটারের আমি বলবো জনক। উনি উনি মূলত এই আধুনিক কম্পিউটার, আমরা যে আধুনিক কম্পিউটার গুলো দেখতে পারি, ডেস্কটপ, ল্যাপটপ, এগুলোকে আনার ক্ষেত্রে উনি মেনলি মুখ্য ভূমিকা পালন করেছেন। হলয়েড ডেস্ক উনি, আপনারা দেখতেছেন একটা ছবির মধ্যে, এখানে উনি কিছু কার্ড কে স্ক্যান করতেছেন এবং একটা স্ক্রিনের মতো আছে, স্ক্রিন না ঠিক, ওটার মধ্যে এই কাউন্টিং গুলো হতো। এই কার্ডকে স্ক্যান করে করে কাউন্টিং করে আনতো। এইভাবে করে উনি স্টার্ট করেছিলেন ইন 1884, 1884 সালে। এবং পরবর্তী সময় উনি সেন্সাস মেশিন, আপনারা বুঝেন যে আহ, মানুষ যে গণনার যে মেশিন, এই মেশিন উনি আবিষ্কার করেছেন। আবিষ্কার করে পরবর্তীতে উনি আইবিএম এ, যেটা ইন্টারন্যাশনাল বিজনেস মেশিনস, আপনার আইবিএম ব্র্যান্ডের নাম নিশ্চয়ই সবাই জানেন, এই আইবিএম কোম্পানির মাধ্যমে ট্যাবুলার মেশিন উনি আবিষ্কার করেছেন। ট্যাবুলেটিং মেশিন হচ্ছে গিয়ে, ট্যাবুলেটিং তো বুঝেন, কাউন্টিং মেশিন, হ্যাঁ, কাউন্টিং মেশিন উনি এই আইবিএম এর মাধ্যমে উনি আবিষ্কার করেছেন, যেটা কিনা আপনারা সবাই এখন জানেন আইবিএম নামে। আই হোপ আপনার কিছুটা আইডিয়া পেয়েছেন এটা সম্বন্ধে। পরবর্তী সময় ডক্টর, আমি কি খুব দ্রুত যাচ্ছি? না স্যার। না স্যার, না ঠিক আছে স্যার। স্যার। ঠিক আছে। পরবর্তী সময় 1937-এ ডক্টর এইচ এইকেন, উনি আমাদের যে আধুনিক কম্পিউটার মার্ক ওয়ান, এটা আবিষ্কার করেছেন, যেটা কিনা উনি কমপ্লিট করেছেন 1944। এবং ওনার সাথে তখন আহ চার্লস ব্যাবেজের সঙ্গে ছিলেন লেডি লাভলেস, এবং ওনার সাথে আছেন গ্রাস হোপার নামে আরেকজন ভদ্র মহিলা। উনি এই প্রোগ্রামিং এর সাথে, মার্ক ওয়ানের প্রোগ্রামিং এর সাথে যুক্ত ছিলেন এবং ওটার সাথে প্রোগ্রামিং হিসেবে কাজ করেছেন। আমরা এখন দেখতে পাচ্ছি একটা ক্যালকুলেটর, এনিয়াক, ফার্স্ট ইলেকট্রনিক নিউমেরিক্যাল ইন্টিগ্রেটর। এই ক্যালকুলেটরটা ফার্স্ট ইলেকট্রনিক কম্পিউটার হিসেবে পরিচিত, যেটা কিনা 1946 সালে আবিষ্কার হয়েছে। বুঝলেন, বড় বড় মেশিন, তার অনেক কিছু আছে। ইন 1945 জন ভন নিউম্যান নামে একজন ভদ্রলোক কিনা এই যে প্রোগ্রামিং, আমরা বললাম যে প্রোগ্রামিং এবং কম্পিউটার মেশিনস যেগুলো আবিষ্কার করছেন, এই প্রোগ্রামিংটাকে কিভাবে করে এই মেশিনের মধ্যে স্টোর করে রাখা যায়, এই প্রোগ্রামটা যদি মেশিনে স্টোর করে রাখা যায় তাহলে মেশিন কাজ করবে, এই যে এই তত্ত্বটা জন ভন নিউম্যান 1945 সালে উনি এটাকে আবিষ্কার করেছেন। এখন আমরা দেখব যে there are 5 generations of computer development। আমাদের যে কম্পিউটার যে ডেভেলপমেন্ট ফেজটা আছে, এটা ইন 5 জেনারেশন, দ্য ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ এন্ড ফিফথ। আমরা এখন কোন জেনারেশনে আছি আপনারা কি বলতে পারবেন? এখন পর্যন্ত, এখন 6 জেনারেশন, 7 জেনারেশন ভবিষ্যতে তো আসবে, বাট এখন পর্যন্ত আমরা কোন জেনারেশনে আছি বলতে পারবেন কি? ফিফথ জেনারেশন স্যার। ফিফথ জেনারেশনের কম্পিউটার গুলো কি কি বলতে পারবেন কি? জি স্যার, আর বুঝতে পারিনি। ফিফথ জেনারেশনের কম্পিউটার গুলো কি কি ডিভাইস গুলো বলতে পারবেন? কারো সরি আইডিয়া স্যার। আছে? ফার্স্ট জেনারেশনের জানতে কম্পিউটার সম্বন্ধে আইডিয়া আছে কারো? স্মার্টফোন। দিস ইজ দ্য ফার্স্ট জেনারেশন কম্পিউটার। এটা 1940 থেকে 1945, যে যখন থেকে এই যে স্টোরেজ, প্রোগ্রাম স্টোরেজ করার
যে কনসেপ্টটা আসছে তারপর থেকে যে কম্পিউটার গুলো তৈরি হচ্ছে এগুলো হচ্ছে গিয়ে ফার্স্ট জেনারেশন কম্পিউটার, এবং এগুলোর সাইজ ছিল অনেক বড় বড়, অনেক বড় বড় ছিল, এবং এগুলোর মধ্যে অনেক ভ্যাকিউম টিউব ছিল যেগুলোর মধ্যে প্রোগ্রামিং গুলাকে স্টোরেজ করে রাখা হতো, এবং দোজ দোজ মেশিনস ওয়ার ভেরি স্লো কম্পেয়ার টু নাও। এখনকার সময় থেকে ওই মেশিন গুলো অনেক স্লো ছিল, অনেক বড় বড় কম্পিউটার, বিল্ডিং এর সাইজ, বড় বড় বিল্ডিং এর সাইজ, 3 তলা 4 তলা 5 তলা বিল্ডিং এর সাইজ কম্পিউটার গুলো ছিল ফার্স্ট জেনারেশন। সেকেন্ড জেনারেশন কম্পিউটারের মধ্যে ভ্যাকিউম টিউবের জায়গায় চলে আসলো ট্রানজিস্টর। এটা 1959 থেকে স্টার্টেড, এবং এগুলো একটু স্মলার হওয়া শুরু করলো, যেহেতু ট্রানজিস্টর তো আমরা চিনি না। আচ্ছা, ট্রানজিস্টর চলে আসলো, ওখান থেকে এই মেশিনস গুলো সব ছোট ছোট হওয়া শুরু করলো, পাওয়ারফুল হওয়া শুরু করলো, রিলায়েবল ইনফরমেশন দেওয়া শুরু করলো, এবং এখানে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ অ্যাড হওয়া শুরু করলো। বিভিন্ন ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মাধ্যমে, স্টোরেজের মাধ্যমে ডেটা অ্যানালাইসিস অথবা ডেটা ক্যালকুলেশনের কাজগুলো করা হতো। এগুলো ছিল সেকেন্ড জেনারেশন কম্পিউটার। একটু আগে আমরা যেটা দেখছিলাম ফার্স্ট জেনারেশন কম্পিউটার, ইট ওয়াজ লাইক বিগ, অনেক বড় বড় ছিল, বাট সেকেন্ড জেনারেশন কম্পিউটার আপনি দেখেন মোটামুটি ছোট, টেবিলের সমান কিংবা একটা আলমিরার সমান এরকম সাইজ ছিল। পরে থার্ড জেনারেশন কম্পিউটার গুলো যেগুলো চলে আসলো, এটা ট্রানজিস্টর যেটা ছিল, ট্রানজিস্টরের জায়গায় চলে আসলো সিলিকন চিপ, যেটা এখন আমরা অনেক বেশি ইউজ করি। সিলিকন চিপ, ছোট ছোট সিলিকন চিপ চলে আসলো, স্মলার সাইজ চলে আসলো কম্পিউটার, এবং অনেক বেশি ক্যাপাবিলিটি এগুলোর মধ্যে চলে আসলো, মিনস অনেক বেশি ডেটা প্রসেস করার মতো ক্ষমতা এই কম্পিউটার গুলোর মধ্যে চলে আসলো। আপনারা দেখতে পাচ্ছেন একটা কম্পিউটার ছোট স্ক্রিন সহ, এগুলো হচ্ছে গিয়ে থার্ড জেনারেশন কম্পিউটার। এর আগে যে কম্পিউটার গুলো ছিল এগুলোতে এই ধরনের স্ক্রিন কিংবা মনিটর এই ধরনের ছিল না, এগুলো আউটপুট সিস্টেম ছিল ডিফারেন্ট। এটা ফার্স্ট ফার্স্ট জেনারেশন এবং সেকেন্ড জেনারেশন আউটপুট সিস্টেম দেখেন, এখানে কোনো স্ক্রিন নাই। থার্ড জেনারেশন থেকে স্ক্রিন আসা শুরু হলো। এই ফোর্থ জেনারেশন কম্পিউটার গুলো হচ্ছে কি এখন আমরা যেগুলো ইউজ করতেছি, লাইক ডেস্কটপ, ল্যাপটপ, পাম টপ, এই ধরনের কম্পিউটার যেগুলো আমরা ইউজ করতেছি এগুলাকে মাইক্রো কম্পিউটার হিসেবে এগুলো পরিচিত। তো এগুলো সাইজ ছোট, হাতে বহনযোগ্য, যে কোনো জায়গায় বসানো যায়। তো এগুলো হচ্ছে গিয়ে ফোর্থ জেনারেশন কম্পিউটার্স। আর ফিফথ জেনারেশন কম্পিউটার গুলো হচ্ছে যে দেখেন এগুলা বিভিন্ন সাইজের হয়। এখন আমরা ফিফথ জেনারেশন আমরা আছি। আহ আপনার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের নাম শুনছেন নিশ্চয়ই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এগুলো বিভিন্ন সাইজের, যে আপনার মোবাইল, এখন আপনার মোবাইলই একটা কম্পিউটার। আবার হ্যান্ডহেল্ড অনেক কম্পিউটার আসছে, ওয়াচ আসছে, চশমা আসছে, দেন ফোল্ডেবল আসছে, অনেক বিভিন্ন ধরনের এখন কম্পিউটার চলে আসছে। এটা ফিফথ জেনারেশন কম্পিউটার। এগুলো সাইজ ডিফারেন্স বিভিন্ন সাইজের হয়, স্পিডও ডিফারেন্ট, অনেক স্পিডেরও আছে, কম স্পিডের আছে, এটাকে আপনি কনফিগার করতে পারবেন। স্টোরেজ ক্যাপাসিটিও এক একটার এক এক রকম, এবং এখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সও আছে কম্পিউটার গুলোতে। তো একটু পর্যন্ত কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে একটু, আমরা কি আছি? জি স্যার। নো স্যার। কারো কারো কোনো প্রশ্ন আছে এখানে একটু? নো স্যার। হ্যাঁ স্যার। বুঝতে পারছি তো না? হ্যাঁ স্যার। এই ফিফথ জেনারেশন কম্পিউটার গুলো, এই যে এখানে আপনার আরো কিছু দেখতে পাচ্ছেন, আপনারা অনেকেই নিশ্চয়ই আহ ফিটবিট কিংবা এই ধরনের হ্যান্ডহেল্ড, হাতের মধ্যে ওয়ারেবল অনেক ডিভাইস আপনারা ইউজ করেন, যেগুলো আপনাদের হাঁটার সময় বিভিন্ন ধরনের ডেটা নেয়, ডেটা নিয়ে আপনাকে বিভিন্ন ধরনের রিপোর্ট মোবাইলের মাধ্যমে দেখে। তো এগুলোর জন্য এই ফিফথ জেনারেশন কম্পিউটার গুলো আছে, এগুলোর মধ্যে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজেস গুলো আছে, আপনার কথা বলতে পারেন, লার্জ স্কেল ইন্টিগ্রেশন টেকনোলজিস গুলো আছে। Yes? এই যে ঘড়ির সাথে মোবাইলের কানেকশন, মোবাইলের সাথে ল্যাপটপের কানেকশন, ইন্টারনেটের কানেকশন, এই ধরনের ইন্টিগ্রেশন টেকনোলজিস গুলো এই ফিফথ জেনারেশন কম্পিউটার গুলোর মধ্যে আছে। হ্যাঁ,
এখন আমরা কম্পিউটারের আর্কিটেকচারটা দেখবো, কম্পিউটার আসলে কাজ করে কিভাবে, একটা কম্পিউটার যে কাজ করে এই কম্পিউটার আর্কিটেকচারটা আসলে কি হয়। তো একটা কম্পিউটার গুলো আসলে মেইনলি কাজ করে হচ্ছে গিয়ে একটা সেন্ট্রাল প্রসেসিং ইউনিটের মাধ্যমে, মিনস সিপিইউ, যেটার মধ্যে কম্পিউটারের যে বিভিন্ন ডেটা গুলো আমরা ইনপুট করি ওই ইনপুট গুলো বিভিন্ন পারিফেরাল ডিভাইসের মাধ্যমে কিংবা বিভিন্ন কানেক্টিভিটি ডিভাইসের মাধ্যমে সিপিইউ তে যায়। সিপিইউ তে যাওয়ার পর সিপিইউ এটাকে প্রসেস করে অ্যাজ পার ইনস্ট্রাকশন অফ দ্য কম্পিউটার প্রোগ্রাম। কম্পিউটারের মধ্যে যে প্রোগ্রামটা সেট করা থাকে ওই প্রোগ্রাম সেট করা অনুযায়ী সিপিইউ ওই ডেটাটাকে প্রসেস করে এবং এটাকে আপনার ডেলিভারি দেয়। তো এখানে যে আমরা যেটা পড়ি, দ্য সেন্ট্রাল প্রসেসিং ইউনিট সিপিইউ ইজ এ পোর্শন অফ কম্পিউটার সিস্টেম দ্যাট ক্যারিজ আউট ইনস্ট্রাকশন ফ্রম এ কম্পিউটার প্রোগ্রাম। আমরা যেটা বললাম যে কম্পিউটার প্রোগ্রামের যে ইনস্ট্রাকশনস গুলো দেওয়া থাকে, যে প্রোগ্রামগুলো সেট করা থাকে, ওই প্রোগ্রাম মিনস হচ্ছে কি ইনস্ট্রাকশনস, মানে কি কাজ করবে, একটা ডেটা পেলে একটা কম্পিউটার কি কাজ করবে সেই জিনিসগুলো হচ্ছে প্রোগ্রাম। তো ইনস্ট্রাকশন যে কাজ করবে অ্যান্ড ইজ দ্য প্রাইমারি এলিমেন্টারি অফ দ্য কম্পিউটার ফাংশন। কম্পিউটার ফাংশনের প্রাইমারি কাজই হচ্ছে গিয়ে সিপিইউর মাধ্যমে প্রসেস করে প্রোগ্রামটাকে এক্সিকিউট করা, এটা হচ্ছে গিয়ে প্রাইমারি কাজ। The form, design, and implementation of CPUs have changed dramatically since earliest example, but their fundamental operation remains much as the same. এই যে আমরা ফার্স্টে বললাম কম্পিউটার দ্য পজিশন, এই পজিশন থেকে এখন পর্যন্ত কম্পিউটার যে প্রসেসর কিংবা প্রসেসরের যে ফান্ডামেন্টাল রিকোয়ারমেন্ট এগুলো সবই এখন পর্যন্ত সেমই আছে, কি কম্পিউট, যেটাকে কম্পিউট করা এবং যেটাকে অ্যাসেস করে ওটা রিপোর্টটাকে জেনারেট করা, এটাই হচ্ছে কি কম্পিউটারের ফান্ডামেন্টাল অপারেশন। আমরা এখানে দেখতে পাচ্ছি একটা কম্পিউটার মধ্যে কি কি থাকে। একটা সেন্ট্রাল প্রসেসিং ইউনিটের মধ্যে, একটা সেন্ট্রাল প্রসেসিং ইউনিটের মধ্যে basically 5টা কম্পোনেন্ট থাকে। এটা হচ্ছে র্যাম, রেজিস্টার, কন্ট্রোল ইউনিট, এএলইউ এন্ড বাসেস। তো এই যে 5টা কম্পোনেন্ট থাকে, এই 5টা কম্পোনেন্টের মাধ্যমে ডেটাগুলোকে সে এনে প্রসেস করে থ্রু সিপিইউ। র্যাম সম্বন্ধে আমরা নিশ্চয়ই জানি সবাই। র্যাম হচ্ছে একটা র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, এটার মধ্যে ডেটাটা যখন প্রসেস হয় ডাটাটা তখন এসে টেম্পোরারি ভাবে থাকে এবং ওই প্রোগ্রাম ইনস্ট্রাকশন অনুযায়ী কাজ করে আবার ডেটাটাকে ডেলিভারি করে র্যাম নিজেকে খালি করে নেয়। তো এইভাবে কন্টিনিউয়াসলি র্যামের মধ্যে ডেটা আসতে থাকে, প্রসেস হতে থাকে, আবার ডেলিভারি হতে থাকে। তো এটা কোনো স্টোরেজ না, এখানে ডেটাটা আসে, স্টোর হয়, বাট লং টার্মের জন্য স্টোর হয়ে থাকে না, এটা শুধুমাত্র প্রসেসিং এর জন্য স্টোর হয়ে থাকে। রেজিস্টার, রেজিস্টার সরি, তো রেজিস্টার হচ্ছে যে স্মল সিপির মধ্যে স্মল স্মল অ্যামাউন্ট, একটা সিপির মধ্যে যে স্মল স্মল অ্যামাউন্ট মিনস একটা সিপির মধ্যে যে কাজ র্যান্ডম র্যামের মধ্যে পুরো ডেটাটা এসে পার্ট হয়, দেন এটা সিপিইউতে গিয়ে প্রসেস হয়। এই যে সিপিইউর ভিতরে গিয়ে প্রসেস হচ্ছে, ভিতরে যাচ্ছে সিপিইউতে, তো এটা স্টোর হতে হচ্ছে। তো ওই স্মল ছোট 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 কম্পোনেন্টস গুলো এগুলো হচ্ছে যে রেজিস্টার। এখান থেকে এই স্মল অ্যামাউন্ট অফ স্টোরেজ অ্যাভেলেবেল অন এ সিপিইউ মিনস একটা সিপিইউর মধ্যে অনেকগুলো রেজিস্টার থাকে, এই স্টোরেজ গুলোর মধ্যে এই প্রসেসিং গুলো হয়। And content can be easily and more quickly accessed than storage available elsewhere. মানে এটা খুব কুইকলি এটা প্রসেস করতে পারে। এটা হচ্ছে গিয়ে কন্ট্রোল ইউনিটস। A control unit is a part of machinery that controls its operation. মানে এখানে যে র্যাম আছে, সিপিইউ আছে, এই যে বিভিন্ন ধরনের ডিভাইস গুলো আছে কিংবা ইউনিটস গুলো আছে, প্রসেসিং ইউনিটস গুলো আছে, এগুলাকে যে এই কোনটা কখন কাজ করবে, কিভাবে কাজ করবে, এটা সেটেল ডাউন করে হচ্ছে যে দা কন্ট্রোল ইউনিট। সো আপনার একটা জাস্ট ডিভাইস, এখন এই ধরনের কন্ট্রোল ইউনিট থাকে না, মাদারবোর্ডের মধ্যে ছোট ছোট কন্ট্রোল ইউনিট থাকে, যার কারণে আপনার হয়তো বা এক্স্যাক্টলি ম্যাচ করতে পারবেন না, বাট কন্ট্রোল ইউনিট গুলো থাকে এবং ইট কোঅর্ডিনেটস দ্য ইনপুটস এন্ড আউটপুট ডিভাইসেস অফ দ্য কম্পিউটার সিস্টেম। এই কন্ট্রোল ইউনিট গুলো যে ইনপুট গুলো হয়, এই ইনপুট এবং আউটপুট গুলোকে সেটেল ডাউন করে, কোঅর্ডিনেট করে।
কোনটা ইনপুট আসার পর কোনটা আউটপুট হয়ে কোথায় যাবে, এই টোটাল জিনিসটাকে কোঅর্ডিনেট করা হচ্ছে কি কন্ট্রোল ইউনিটস গুলো। এএলইউ, এলইউ হচ্ছে যে অ্যারিথমেটিক লজিক ইউনিট। মিনস এই পুরো কম্পিউটারটাতে আসলে একটা ক্যালকুলেশন, এটা বিভিন্ন ভাবে ক্যালকুলেশন। আগে খুব ইজি ছিল, 1 2 3 4 এই ধরনের ক্যালকুলেশন ছিল, বাট এখন আরো অনেক বেশি কমপ্লেক্স ক্যালকুলেশন হয়েছে। যেমন কম্পিউটার আন্ডারস্ট্যান্ডস অনলি 0 and 1, হি আন্ডারস্ট্যান্ডস নাথিং। সো যাই আছে পৃথিবীতে, যাই আছে না কিনা কিংবা যাই ইনপুটস করা হয় না কিনা, ওটা 0 এবং 1 এর মাধ্যমেই সে ক্যালকুলেট করে। এই অ্যারিথমেটিক লজিক ইউনিটটা হচ্ছে কি এলই। এই এই যে ক্যালকুলেট করার পর প্রসেসিং করে যে আউটপুটটা দেয়, সেটাও এই ক্যালকুলেশন মেথডের মাধ্যমেই দেয়। তো ALU stands for Arithmetic Logic Unit and is a digital circuit that performs arithmetic and logical operation. ওই যে 0 and 1 এর যে অপারেশনস গুলা, এই লজিক্যাল অপারেশনস গুলা এই ALU পারফর্ম করে। এন্ড বাসেস হচ্ছে গিয়ে এই যে ডেটা গুলো যে ট্রান্সফার হচ্ছে থ্রু এ সিস্টেম প্রসেস এর মাধ্যমে। ফর এক্সাম্পল র্যাম থেকে সিপিইউ তে যাচ্ছে, সিপিইউ থেকে এলইউ তে যাচ্ছে, থেকে ইনপুট ডিভাইসে যাচ্ছে, আউটপুট ডিভাইসে যাচ্ছে। এই যে এই যে ট্রান্সফারের যে ওয়েটা, এই ওয়েটা হচ্ছে গিয়ে বাসেস। এই বাসেস ইজ সাবসিস্টেম দ্যাট ট্রান্সফারস ডেটা বিটুইন কম্পিউটারস কম্পোনেন্টস ইনসাইড এ কম্পিউটার অর বিটুইন কম্পিউটার। মিনস একটা কম্পিউটার থেকে একটা কম্পিউটার, অথবা উইদিন দ্য কম্পিউটারের মধ্যে যে চ্যানেল গুলা থাকতেছে, যে ওয়ে গুলা, পাথ গুলা থাকতেছে, যে এই এই লাইন ধরে কিংবা এই এই ধরেন এটাকে বলবো কি, এই এই ওয়ে মানে ট্রান্সফারিং যে ওয়েটা, কানেক্টিভিটি ওয়েটা, যেটা ওই কানেক্টিভিটি ওয়েটা হচ্ছে গিয়ে এই বাস। এই বাসগুলো কানেকশন গুলোকে তৈরি করে দিচ্ছে। এনি কম্পিউটার ক্যান বি accessed directly and messages can be sent into a relatively simple and faster way. So এটা এই বাসের মাধ্যমে এই মেসেজ গুলো ট্রান্সফার ও আদান প্রদান হয়ে থাকে। সো আমরা এই 5টা জিনিস কি বুঝতে পেরেছি? এখানে একটা সিপিইউর মধ্যে 5টা যে কম্পোনেন্ট থাকে, 5টা কম্পোনেন্ট হচ্ছে কি র্যাম, রেজিস্টার, কন্ট্রোল ইউনিট, এএলইউ এন্ড বাসেস। সো এই 5টা কম্পোনেন্টের মাধ্যমে একটা সেন্ট্রাল প্রসেসিং ইউনিট কাজ করে থাকে। এটা একটা ভন নিউম্যান আর্কিটেকচার। হ্যাঁ, এই আর্কিটেকচারটা হচ্ছে যে এই যে আমি যেই আপনাকে 5টা কম্পোনেন্টের কথা বললাম, এই 5টা কম্পোনেন্ট আসলে কিভাবে করে কাজ করে এটার একটা ডায়াগ্রামের মতো দেখানো হয়েছে। এখানে দেখেন, আপনারা দেখা যাচ্ছে উপরে মেমোরি, তারপর হচ্ছে কন্ট্রোল ইউনিট, তারপর এএলইউ, অ্যাকুমুলেটর, ইনপুট এবং আউটপুট। এটা আমি বলতেছিলাম যে এই ইনপুট ডিভাইসের মাধ্যমে এএলইউ তে যায়, এএলইউ থেকে কন্ট্রোল ইউনিটে যায়, কন্ট্রোল ইউনিট থেকে মেমোরিতে যাচ্ছে, মেমোরি থেকে কন্ট্রোল ইউনিটে যাচ্ছে, এবং এবং আবার এএলইউ তে এসে আউটপুট হিসেবে এটা বের হচ্ছে। সো ভন নিউম্যান আর্কিটেকচারটা হচ্ছে কি, ইজ এ ডিজাইন মডেল or a storage program of digital computer that uses a CPU and a single separate storage memory to hold both instruction and data. মানে একটা মেমোরি থাকবে যেখানে কিনা ডেটাও থাকবে, ইনস্ট্রাকশনও থাকবে। বাট এখন এই ইনস্ট্রাকশনস গুলা র্যামের মধ্যে না থাকে, এখন থাকতেছে হার্ড ড্রাইভের মধ্যে থাকতেছে। বিভিন্ন ধরনের হার্ড ড্রাইভ আছে, আমরা ইনপুট আউটপুট ডিভাইস গুলো যখন দেখবো তখন আমরা ওগুলো দেখবো। হাউ ইট রিলেটস টু মডার্ন ডে, এটা আসলে এখন আমরা মডার্ন ডেতে আসলে কিভাবে করে আমি এটাকে রিলেট করব। আর্লি কম্পিউটার্স ইউজ ফিক্সড প্রোগ্রামস এন্ড এ স্টোর। আগে যখন আমরা কম্পিউটার গুলো দেখছিলাম, আমাদের ক্যালকুলেটর গুলো দেখতাম, ওগুলো হচ্ছে গিয়ে ফিক্সড প্রোগ্রাম করা ছিল। মিনস ওখানে যোগ বিয়োগ গুণ ভাগ কিংবা ফাংশনাল যেটাই থাকো না, এখানে কিছু বাটনস ছিল, ওগুলো শুধু আমরা এক্সারসাইজ করতে পারতাম। ইভেন আমরা আর্লি স্টেজ অফ দ্য মোবাইল যেগুলো ছিল, ওগুলো দেখবেন যে ফিক্সড প্রোগ্রাম ছিল, যে শুধুমাত্র কিছু কিছু প্রোগ্রামিং কিংবা কিছু কিছু অপশনস আমরা অ্যাক্সেস করতে পারতাম। আমরা আমাদের ইচ্ছা মতো প্রোগ্রাম কিংবা অপশনস কিংবা অ্যাক্টিভিটি রান করতে পারতাম না। ওখানে যেগুলো ফিক্সড করা হচ্ছে সেগুলোই, দ্যাট ইজ কল্ড ফিক্সড প্রোগ্রাম। সো ক্যালকুলেটর ইজ এ ফিক্সড প্রোগ্রামস কম্পিউটার, and a storage program
designs also lets program modify themselves while running. So এখন এখন আবার আমরা কি করতেছি, বিভিন্ন ধরনের প্রোগ্রাম মডিফাই করে চালাচ্ছি। তো ওখানে ছিল ফিক্সড প্রোগ্রাম, এখন এটা হয়ে গেছে কি মডিফাইবল প্রোগ্রাম। মিনস আমরা আমার যখন যেটা দরকার হচ্ছে তখন আমরা ওইভাবে করে আমরা স্টোরেজ প্রোগ্রামটাকে ডিজাইন করে নিচ্ছি। এখানে আরেকটা মডেল কথা বলা হয়েছে, সেটা হচ্ছে কি নট বিজ ইজ ওয়ান অফ টু চিপ। এখানে হচ্ছে গিয়ে এই কম্পিউটার প্রোগ্রাম সিস্টেমটা যে কাজ করে, সিপিইউটা যে কাজ করে, এটা দুইটা দুইটা ব্রিজের মাধ্যমে কাজ করে। হ্যাঁ, একটা হচ্ছে নর্থ ব্রিজ, একটা হচ্ছে সাউথ ব্রিজ। তো একটা এই এই নর্থ ব্রিজে কাজ হচ্ছে যে ওরা মেইনলি কোর লজিক চিপসেট গুলো মাদারবোর্ডের সাথে কানেক্ট করে রাখে, নর্থ ব্রিজ গুলো। আর সাউথ ব্রিজ গুলো করতেছে যে পারিফেরাল ডিভাইস যেগুলো আছে, বিভিন্ন ধরনের পারিফেরাল ডিভাইস কিংবা ইনপুট আউটপুট ডিভাইস গুলো আছে, ওগুলোর সাথে এটাকে কানেক্ট করে রাখে। তো আমরা যদি নর্থ ব্রিজটা দেখি, নর্থ ব্রিজ টিপিক্যালি হ্যান্ডেলস কমিউনিকেশন এমং সিপিইউ এন্ড র্যামস। মানে ইন্টারনাল র্যামের যে সরি একটা সিপিইউ যে ইন্টারনাল যে কমিউনিকেশন গুলো আছে, এটা নর্মালি নর্থ ব্রিজ করে থাকে। আর সাউথ ব্রিজ করে থাকে এক্সটার্নাল। সাউথ ব্রিজ টিপিক্যালি is a second or sorry the south bridge typically implements the slower capabilities of the motherboard. মানে ও স্লোয়ার র্যাম এবং সিপিইউ যেহেতু এখানে ফাস্টার কাজ করে, নর্থ ব্রিজ ওদেরকে কানেক্ট করে। আর সাউথ ব্রিজ থেকে আদার পেরিফেরাল ডিভাইস, যেরকম লাইক আমার কার্ডস থাকতে পারে, বিভিন্ন ধরনের কার্ডস থাকতে পারে, বিভিন্ন ধরনের কানেক্টিভিটি থাকতে পারে, লাইক ইউএসবি ল্যান, এই ধরনের কানেক্টিভিটিস থাকতে পারে, বিভিন্ন ধরনের আদার ডিভাইস থাকতে পারে, ইনপুট আউটপুট ডিভাইস, স্টোরেজ ডিভাইস থাকতে পারে, এগুলো সবগুলো সাউথ ব্রিজ কানেক্ট করে। ফেচ অ্যান্ড এক্সিকিউট সাইকেল, এটা আমাদের খুব ইম্পর্টেন্ট না। আমরা যে কনক্লুশনটা দেখি, এই যে এখানে পুরা কম্পিউটার যে আমরা হিস্ট্রিটা আমরা এখন পর্যন্ত দেখলাম, আপনারা দেখে ওই যে অ্যাবাকাস 1100 সেঞ্চুরি অ্যাবাকাস ছিল। পরবর্তীতে সাইড রুল, যেটা আমি আপনাদেরকে দেখালাম, সাইড রুলার যেটা করেছিলেন। পরবর্তীতে চার্লস ব্যাবেজ এবং আইবিএম কম্পিউটারের ট্রানজিস্টরের মাধ্যমে এখন আমাদের ইন্টিগ্রেটেড একটা সিস্টেম চলে আসছে ইন 1990s থেকে। তো এটা হচ্ছে গিয়ে আমাদের একটা জার্নি অফ কম্পিউটার ফ্রম লং ব্যাক 11 সেঞ্চুরি বিসি। তো এখানে আমরা যদি একটু দেখি যে এই কম্পিউটার যে ইনপুট আউটপুট ডিভাইস গুলো আছে, র্যাম আছে, রোম আছে, দে আর কানেক্টেড উইথ বাসেস। এটা দেখেন যে নিচে লেখা আছে বাসেস। সো বাসেস এর মাধ্যমে এটা কানেক্টিভিটি হচ্ছে, এবং থ্রু কিছু আছে কন্ট্রোল বাস, কিছু ডাটা বাস আছে। সো এগুলোর মাধ্যমে সিপিইউ, র্যাম, রোম এবং আমাদের যে ইনপুট আউটপুট ডিভাইস গুলো কানেক্ট হচ্ছে, সেগুলো এটা দেখানো হচ্ছে এই ডিভাইসে। সো আমরা এরপরে আমরা ইনপুট আউটপুট ডিভাইস গুলো দেখবো, যে কি কি আমাদের ইনপুট আউটপুট ডিভাইস আছে, কিভাবে করে এগুলো কাজ করে। একটু পর্যন্ত আপনাদের কিছু প্রশ্ন থাকলে একটু আপনারা একটু যদি করেন। স্যার সিপিইউটাই কি মাদারবোর্ড বলা হয় ওটাকে? মাদারবোর্ডের মধ্যে মাদারবোর্ড হচ্ছে কি কাইন্ড অফ বাস। মাদারবোর্ডটা হচ্ছে কি কাইন্ড অফ বাস, যে কিনা সিপিইউ, রোম, র্যাম, ইনপুট আউটপুট ডিভাইস গুলোকে কানেক্ট করে। আচ্ছা, ক্লিয়ার? অ্যাড্রেস বাস আর ডাটা বাসের মধ্যে স্যার ডিফারেন্সটা কি? সরি, অ্যাড্রেস বাস এন্ড ডাটা বাসের মধ্যে ডিফারেন্স? যে ডেটা বাস গুলো হচ্ছে যে আমাদের যে ডেটা গুলো আছে, বিভিন্ন ধরনের ডেটা আছে, যে ডেটা গুলো আমরা কম্পিউটারের মধ্যে ইনপুট করি এবং আউটপুট আকারে বের হয়ে আসে। সেই ডেটা গুলো ডেটা বাসের মাধ্যমে এগুলো ট্রান্সফার হচ্ছে ডেটা বাসের মাধ্যমে। আর অ্যাড্রেস বাসের মাধ্যমে যে আমাদের যে প্রোগ্রামিং গুলো আছে, এই প্রোগ্রামিং গুলো কোনটা কোথায় কিভাবে কাজ করবে, এটা অ্যাড্রেস বাসের মাধ্যমে জেনারেটেড হচ্ছে। মানে স্যার একটা ডেটা গুলো হচ্ছে তো আসে ইন্ডিকেটর, মানে অ্যাড্রেস একটা বাসটা হচ্ছে মূলত ইন্ডিকেটর। ইন্ডিকেটর। ইন্ডিকেটর স্যার না, ঠিক, এটা ইন্ডিকেটর না, এটা হচ্ছে যে আমাদের যে
ধরেন একটা ডেটা আসতেছে, ডেটা আসার পর কি হচ্ছে, এটাকে আমরা প্রসেস করতেছি থ্রু দা প্রোগ্রামিং। যে প্রোগ্রামিংটা সেট করা আছে, এই প্রোগ্রামিং গুলো দিয়ে আমরা এটাকে প্রসেস করতেছি। এই যে প্রোগ্রামিং গুলো, কোন প্রোগ্রামিংটা কখন কোন ডেটার জন্য কাজ করবে, এটা অ্যাড্রেস বাস এটাকে অ্যালোকেট করে দিচ্ছে যে হ্যাঁ এই প্রোগ্রামিংটা এই ডেটার জন্য সিপিইউ তে গিয়ে কাজ করবে এখন। ইয়ে ফর জি এক্সাম্পল স্যার। ইনপুট ডিভাইস, এক্সাম্পল একটা ইনপুট ডিভাইসের মধ্যে আমরা এ প্রেস করেছি, হ্যাঁ এ প্রেস করলে তো একটা ডেটা আমার সিস্টেমের মধ্যে ইনপুট হয়েছে। তো এ প্রেস করার সাথে সাথে কম্পিউটার স্ক্রিনের মধ্যে যে এ দেখাবে, এটা তো অ্যাড্রেসিং হয়ে যাবে প্রপারলি যে হ্যাঁ এই এটা অ্যাক্টিভিটিটা হচ্ছে কি কম্পিউটার স্ক্রিনের মধ্যে এ দেখাবে। এই যে অ্যাড্রেসিং প্রোগ্রামিংটাকে ইন্টিগ্রেট করা উইদিন দ্য ডেটা, এটার কাজ হচ্ছে কি ওর কাজ। জি স্যার, বুঝতে পেরেছি। স্যার, র্যামের পরে আই বাই ও বলতেছে, এখানে কি বোঝায়? ইনপুট ইনপুট অ্যান্ড আউটপুট ডিভাইসেস, ও, আইতে হচ্ছে থ্যাংক ইউ ইনপুট আর স্যার। আউটপুট ডিভাইসেস। ঠিক আছে, আমরা এই স্লাইডটাতে ক্লোজ করছি। হ্যাঁ, ওকে, নেক্সট স্লাইডে চলে যাচ্ছি। আর এই স্লাইডটা কি শেয়ার করা যাবে? অফকোর্স অফকোর্স, আমরা এটা হয়তো এবার স্লাইড আকারে শেয়ার করবো না, আমি আপনাদেরকে একটা নোটশিট আকারে এগুলো আমরা শেয়ার করবো। হ্যাঁ, জি স্যার। আহ, so আমরা দেখতে পাচ্ছি, হ্যাঁ ইনপুট ডিভাইসেস, রাইট? স্ক্রিনটা দেখা যাচ্ছে তো না, ইনপুট ডিভাইসের প্রেজেন্টেশনটা? জি জি স্যার। স্যার। জি স্যার, দেখা যাচ্ছে। জি স্যার, জি দেখা স্যার। যাচ্ছে। So আপনারা তো সবাই এখন এখন তো কম্পিউটারের সাথে যে এতক্ষণ আমরা যে কথাগুলো বললাম, এগুলো তো সবই হচ্ছে যে একটু বুকিশ নলেজ, হিস্ট্রি, এই ধরনের কথাবার্তা। বাট এখন তো আপনারা সবাই কম্পিউটার চালান, বিভিন্ন ধরনের ডিভাইসেস চালান। সো আপনারা একটু আমাকে আইডিয়া দেন, হোয়াট আর দ্য ইনপুট ডিভাইসেস, মিনস কম্পিউটারের মধ্যে কি কি মাধ্যমে আমরা সেটা ইনপুট করতে পারি। স্যার, এটা একজন একজন কাউন্ট মাউস, বলেন। কিবোর্ড, স্ক্যানার, জয়স্টিক, তারপরে কিউআর ওকে, আর কোড। আর কি আছে বলে তো একটু। মাউস, কিবোর্ড, স্ক্যানার, জয়স্টিক, আরো দু একজন বলেন ইনপুট ডিভাইস। আর কেউ জানি না? পেন ড্রাইভ। সরি, আমি শুনতে পাইনি। পেন ড্রাইভ। পেন ড্রাইভ, আর পেন ড্রাইভ ইনপুট ডিভাইস না। তারপর যাই হোক, আমরা একটু চেষ্টা করি। তারপর স্যার, কার্ড রিডার। কার্ড রিডার, হ্যাঁ কার্ড রিডার ইজ ইনপুট ডিভাইস। স্যার, এই যে আমরা সব, মাইক্রোফোন, হ্যাঁ আমরা সবসময় ইউজ করি, স্ক্যানার ইউজ করি, মাইক্রোফোন ইউজ করি, ক্যামেরা ইউজ করি, ওয়েবক্যাম। ঠিক না? অনেক কিছু আমরা ইউজ করি। তো আমরা এই ইনপুট ডিভাইস গুলো আমরা এখন দেখবো। So input device কি? It's an electromechanical device that can be used to enter data এবং instruction to the computer. তার মানে ইনপুট ডিভাইসের কাজই হচ্ছে গিয়ে বিভিন্ন ধরনের ডেটা কম্পিউটারকে দেওয়া। এখন আমরা কিছু কিছু ডিভাইস দেখতে পারি যেটা কিনা ইনপুট আউটপুট বোথ কাজ করে। হ্যাঁ, যেমন ধরেন আমাদের টাচ স্ক্রিন ডিভাইস যেগুলো আছে, টাচ স্ক্রিন ডিভাইসটা ইনপুটও কাজ করে, আউটপুটও কাজ করে, তাই না? আমরা ইনপুটও দেখতে পারি, আবার সরি ইনপুটও দিতে পারি ওখান থেকে, আবার আউটপুটও ওখান থেকে দেখতে পারি। সো ইনপুট ডিভাইসেস গুলো হচ্ছে কি সেই ডিভাইস গুলো যেগুলো ডেটা এন্টার করে এবং কম্পিউটারকে ইনস্ট্রাকশন দেয় যে এভাবে করে তুমি কাজগুলো করো। সো ইনপুট ডিভাইসের মধ্যে আমরা এখানে পাঁচটা ভাগ রেখেছি। হ্যাঁ, একটা ভাগ হচ্ছে গিয়ে পয়েন্টিং ডিভাইস, যেটা কিনা আমরা একটা একটা করে দেখবো পয়েন্টিং ডিভাইস গুলো কি। হ্যাঁ, আবার অন্যান্য ডিভাইস গুলো কি। পয়েন্টিং ডিভাইস, তারপর আছে কিবোর্ড, অপটিক্যাল ইনপুট ডিভাইস। অপটিক্যাল ইনপুট হচ্ছে যে আহ, যেগুলো ভিজিবিলিটি আছে, হ্যাঁ ভিজিবল করা যায় এরকম। অডিও ইনপুট ডিভাইস, আর একটা হচ্ছে যে আপনার ভিডিও ইনপুট ডিভাইস। তো আমরা মোটামুটি সবগুলো ডিভাইস নিয়ে এখন বললাম।
উদাহরণও চলে আসছে সবগুলোরই। তারপর আমরা এখন একটা একটা করে দেখবো একটু। সো পয়েন্টিং ডিভাইস, a pointing device or sometimes called a pointing tool is a hardware input device that allows a user to move mouse cursors in a computer program and operating system. তো পয়েন্টিং ডিভাইস হচ্ছে কি মাউস, এটা আপনারা খুব ইজিলি বুঝতে পারতেছেন। তো এই পয়েন্টিং ডিভাইসের কাজটা, পয়েন্টিং ডিভাইস গুলোর কাজ কি, কাজটা হচ্ছে গিয়ে স্ক্রিনের মধ্যে একটা মাউস পয়েন্ট কিংবা কার্সর থাকে, যেটা দিয়ে আমরা ইজিলি আমরা এক্সপ্লোর করতে পারি কম্পিউটার স্ক্রিনটা, কিংবা কম্পিউটারের যে অ্যাক্টিভিটি গুলো আছে এগুলোকে ইজিলি আমরা এক্সপ্লোর করতে পারি। সেটা হচ্ছে গিয়ে পয়েন্টিং ডিভাইসের কাজ। প্রিভিয়াসলি লং ব্যাক, লাইক 1990s এর আগে এই পয়েন্টিং ডিভাইস ওভাবে ছিল না। তখন আমাদের কোডিং এর মাধ্যমে আমরা কম্পিউটারের মধ্যে শুধু কিবোর্ড দিয়ে আমরা কম্পিউটারের বিভিন্ন প্রোগ্রাম অ্যাক্সেস করতে পারতাম। বাট এখন পয়েন্টিং ডিভাইস দিয়েও যেহেতু ভিজুয়াল অ্যাসপেক্টস আছে। আমার কথা কি কেটে যাচ্ছে আপনাদের এখানে? এস স্যার, কেটে 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 যাচ্ছে, আসতেছে। কেটে কেটে আসতেছে না? আচ্ছা, একটা সেকেন্ড। হ্যালো, এখন ঠিক আছে? ইয়েস স্যার। জি স্যার, এখন শোনা যাচ্ছে এখন ক্লিয়ার। ক্লিয়ার না? ওকে, থ্যাংক ইউ। সো তো ইনপুট ডিভাইসটা আমরা আশা করি বুঝতে পারছি। তো ইনপুট ডিভাইসের মধ্যে বিভিন্ন ধরনের, সরি ইনপুট না, পয়েন্টিং ডিভাইস। পয়েন্টিং ডিভাইসের মধ্যে বিভিন্ন ধরনের পয়েন্টিং ডিভাইস আমাদের এখন আছে। সেটা হচ্ছে মাউস, জয়স্টিক, দেন টাচ প্যাড। আমরা ল্যাপটপের মধ্যে টাচ প্যাড ইউজ করি, ঠিক আছে, টাচ প্যাড। পেন ইউজ করি আমরা এখন, পেন বিভিন্ন ধরনের। কম্পিউটারের মধ্যে আমরা পেন ইউজ করতেছি। তারপর ট্যাবলেট আছে, ট্যাবলেটের মধ্যে আমরা পেন ইউজ করতেছি। সো এই পেন মানে পয়েন্টিং ডিভাইস অলমোস্ট চারটার মধ্যে, মাউস, জয়স্টিক, টাচ পেন এবং লাইট পেন। এই ইনফরমেশন গুলো আপনার কাছে, আপনারা বলতে পারেন, চিন্তা করতে পারেন যে এই ইনফরমেশন গুলো সবগুলো আমরা জানি। জানলেও অনেকে আবার জানে না, আবার অনেকে সবগুলো জানে না। তো যার কারণে এই জানানোটা হচ্ছে কি একটা উদ্দেশ্য, সবাইকে জানা বোঝানো। যেহেতু আপনারা বিভিন্ন কর্পোরেটসে যাবেন, বিভিন্ন কর্পোরেটসে বিভিন্ন ধরনের ডিভাইস দেখবেন, বিভিন্ন ধরনের ডিভাইস নিয়ে কথা হবে। সো এই ডিভাইস গুলো সম্বন্ধে আইডিয়া থাকলে আপনাদের কর্পোরেটস গুলোতে কমিউনিকেশন করতে সুবিধা হবে। সো এই পয়েন্টিং ডিভাইসের মধ্যে সবচেয়ে ওয়াইডলি ইউজড পয়েন্টিং ডিভাইস হচ্ছে মাউস। তো মাউস ইনভেন্ট হয়েছে হচ্ছে গিয়ে 1960-তে বাই ডগলাস এগবার্ট। হ্যাঁ, সো হি invented the mouse. Our mouse can be controlled and manipulated cursor movement on the monitor. এখানে ম্যানুপুলেট মানে খারাপ না, ম্যানুপুলেট মিন্স হচ্ছে গিয়ে কার্সারটা একটা জায়গায় যে আছে এটাকে সরায় অন্য জায়গায় নেওয়া, হচ্ছে ম্যানুপুলেট, ঠিক আছে। তো মাউস দিয়ে কার্সারটাকে, স্ক্রিনে পয়েন্টিং ডিভাইসটাকে মুভমেন্ট করা যায়। দেয়ার আরো অনেক ধরনের মাউস আছে, বাট এখানে জাস্ট তিনটা মাউসের কথা বলা হচ্ছে। একটা হচ্ছে গিয়ে মেকানিক্যাল মাউস, একটা হচ্ছে অপটিক্যাল মাউস, একটা হচ্ছে গিয়ে ওয়্যারলেস মাউস। তো মেকানিক্যাল মাউসটা কিরকম, কেউ কি বলতে পারবেন? দেখছেন মেকানিক্যাল মাউস কেউ? আমাদের মধ্যে কেউ কি মেকানিক্যাল মাউস দেখছে? না না স্যার, স্যার। নিচের দুইটা দেখেছি। দেখেন নাই কখনো? মেকানিক্যাল মেকানিক্যাল মাউসের মধ্যে একটা বল থাকে, মাউসের ভিতরে একটা বল থাকে, গোল বল, দেখছেন কখনো? জি স্যার, জি দেখছি। স্যার। নিচের সাইডে থাকে ওইটা। হ্যাঁ দেখছেন, জি দেখছেন ঠিকই স্যার। আপনারা, কিন্তু আপনারা এটা জানতেন না। এই যে নিচের সাইডে একটা বল থাকে, তো এই বলটা যখন ঘুরতে থাকে এখান থেকে ডেটা নিয়ে মাউসটা বিভিন্ন জায়গায় পয়েন্টিং ডিভাইসটাকে মুভ করতে সাহায্য করে। এটা হচ্ছে গিয়ে মেকানিক্যাল মাউস। আর এখন আমরা ওয়াইডলি যেটা ইউজ করি সেটা হচ্ছে গিয়ে অপটিক্যাল মাউস, যেটা অপটিক্যাল লেজারের মাধ্যমে যেটাকে কম্পিউটার কম্পিউটারের মধ্যে ইনপুট করে আমাদের স্ক্রিনের মধ্যে পয়েন্টিং ডিভাইসটাকে মুভ করতে সাহায্য করে। আর ওয়্যারলেস মাউস তো মেকানিক্যাল হইতে পারে, অপটিক্যাল হইতে পারে। ওয়্যারলেস মাউস আপনার অনেকে ইউজ করছেন, একটা ডিভাইসের মাধ্যমে কম্পিউটার সঙ্গে ওয়্যারলেসলি কানেক্ট থাকে উইদাউট ওয়্যার।
ঠিক আছে। তারপর আরেকটা ওয়াইডলি ইউজ আফটার মাউস, আরেকটা ওয়াইডলি ইউজ ইনপুট ডিভাইস হচ্ছে গিয়ে কিবোর্ড। সো কিবোর্ড তো আমরা সবাই জানি, দেখছি। কিবোর্ড ওয়াজ ইনভেন্টেড বাই ক্রিস্টোফার ল্যাথম শোস। সো এই কিবোর্ড অনেক আগের থেকেই এই কিবোর্ড একটা ইনপুট ডিভাইস হিসেবে কাজ করে আসতেছে, এবং কিবোর্ডের বিভিন্ন রূপ ছিল, এখন একটা রূপের মধ্যে আছে। এখন ওয়াইডলি ইউজ যে কিবোর্ডটা আছে এটাকে কোয়াট্রি কিবোর্ড বলে, QWERTY। আপনারা দেখবেন যে কিবোর্ডের একদম উপরে উপরে যে 5টা ওয়ার্ড আছে সেটা হচ্ছে গিয়ে QWERTY। So a keyboard is a human interface device which is represented as layout of the button and keys. সো এই কিবোর্ডের মধ্যে অনেক ধরনের বাটনস এবং কিজ থাকে, এবং এটা একটা ইন্টারফেস ইনপুট ডিভাইস। একটা কিবোর্ডের ফিচার্স গুলো কি কি? এই কিবোর্ডের ফিচার্স হচ্ছে গিয়ে কিবোর্ডের মধ্যে টাইপরাইটার থাকে। টাইপরাইটার মিনস হচ্ছে গিয়ে ABCD, যেটা কিনা কোয়াট্রি আমরা বলতেছি, কোয়াট্রি কিবোর্ড নাম। তো ABCD এটা থাকে। আর কি থাকে? নিউমেরিক্যাল কিপ্যাড গুলো থাকে, মিনস 1 2 3 4। এবং কিছু স্পেশাল পারপাস কি থাকে। এই স্পেশাল পারপাস কি গুলো হচ্ছে কি কি? কন্ট্রোল, শিফট, অপশন, এই ধরনের স্পেশাল পারপাস কিছু ইয়ে থাকে, ফাংশন, হ্যাঁ, এগুলো থাকে, কিছু স্পেশাল পারপাস কি থাকে। আর থাকে টগল অ্যান্ড কম্বিনেশন কি, মানে কিছু কিছু আছে না, আমাদের কিবোর্ডের মধ্যে কম্বিনেশন কি আছে কি, আমরা ইউজ করি কখনো কম্বিনেশন কি? আমরা কি বুঝি কম্বিনেশন কিটা? স্যার ওই শিফট দিয়ে যে আমরা অনেক সময় ইউজ করি, হ্যাঁ, আমরা শিফট দিয়ে, অল্টার দিয়ে, শিফট দিয়ে, হ্যাঁ, অন্য কন্ট্রোল। একটা বাটনকে ইউজ করতেছি, ধরেন ক্যাপ করার জন্য ইউজ করতেছি, কিংবা অন্য একটা অপশনে যাওয়ার জন্য, কিংবা স্ক্রিন চেঞ্জ করার জন্য, কিংবা ফোর্স শাটডাউন করার জন্য, বিভিন্ন ধরনের আমরা অনেকে শর্টকাট নামে বলে, অনেকে শর্টকাট কিও বলে, কম্বিনেশন অফ কি, টগল করা। এবং টগল মানে হচ্ছে কি একটা স্ক্রিন থেকে আরেকটা স্ক্রিন, একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যাওয়া টগল। তারপর আরেকটা ইনপুট ডিভাইস হচ্ছে যে আমাদের অপটিক্যাল ডিভাইসেস। ফার্স্টে পয়েন্টিং ডিভাইস দেখলাম, তারপর কিবোর্ডস দেখলাম, এখন হচ্ছে কি আমরা দেখতেছি অপটিক্যাল ডিভাইসেস। তো হোয়াট আর দ্য অপটিক্যাল ডিভাইসেস? অপটিক্যাল ডিভাইসেস হচ্ছে কি স্ক্যানার, বারকোড রিডার। তো এখানে optical input devices that uses light as a source of input, means light কে source of input হিসেবে সে নেয়। They eliminate the need of manual entry of data, thus accuracy increases. So optical device গুলো কোনো ম্যানুয়াল ইনপুট হচ্ছে থ্রু কিবোর্ড অর পয়েন্টিং ডিভাইসের মাধ্যমে যে ইনপুটস গুলো দেওয়া হয়, দ্যাট ইজ কল্ড ম্যানুয়াল ইনপুট। সো অপটিক্যাল ডিভাইসের মাধ্যমে যেই ইনপুট গুলো নেওয়া হয়, যেমন স্ক্যানার, বারকোড স্ক্যানার দিয়ে যখন নেওয়া হয়, তো এটা ব্যাকএন্ডে বারকোডের সঙ্গে ট্যাগ করা যে ইনফরমেশন গুলো থাকে, সেই ইনফরমেশন গুলো অটোমেটিক্যালি ইনপুটে পপুলেট হয়। আবার স্ক্যানারের মধ্যে কি হয়, আমরা যখন একটা ডকুমেন্ট স্ক্যানারের মধ্যে দিই, তখন ওই স্ক্যানারের মাধ্যমে, লাইটের মাধ্যমে পুরো ডকুমেন্টটাকে স্ক্যান করে আমাদের স্ক্রিনে প্রদর্শন করে, কিংবা ডেটাটা ইনপুট হয়। সো এগুলো হচ্ছে কি অপটিক্যাল ডিভাইসেস। তারপর আছে অডিও ইনপুট ডিভাইসেস। অডিও ইনপুট ডিভাইসেস আপনারা যদি আছে মাইক বলছেন, আরো কিছু আছে, ভয়েস রিকগনিশন, মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টস, বিভিন্ন মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টস অডিও ইনপুট ডিভাইস হিসেবে কাজ হয়। তো audio input device records the analog sounds and convert it into a digital form for further processing. তো যারা গান বাজনা করেন কিংবা এই ধরনের অ্যাক্টিভিটির সঙ্গে জড়িত, তারা যারা মিউজিক্যাল সফটওয়্যার গুলো চালান, মিউজিক রিলেটেড সফটওয়্যার গুলো চালান, তারা হয়তো বা দেখবেন, কিংবা যারা চালান না, তাদের জন্য বলছে, ওই ওই সফটওয়্যারের মধ্যে কি হয়, যখন আপনি অডিও ডিভাইসের মাধ্যমে বিভিন্ন ধরনের সাউন্ড ওখানে আপনি ইনপুট করেন, ওটা কনভার্ট করে ফেলে একটা ডিজিটাল ফর্মে, এবং ওটাকে তখন আপনি বিভিন্ন ভাবে প্রসেস করার মতন স্কোপ তৈরি হয়। এটাকে কাটা, মিনস ভয়েসটাকে বিভিন্ন কাটা, চেঞ্জ করা, টিউন করা, এটাকে টোনটাকে বাড়ানো, কমানো, বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি মানে করা যায়। সো টাইপ অডিও ইনপুট ডিভাইস হচ্ছে ভয়েস রিকগনিশন, দেন মাইক্রোফোনস এবং মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টস। তারপর আছে হচ্ছে গিয়ে ভিডিও ইনপুট ডিভাইস।
So video inputted devices used to enter full motion video recording into a computer. আপনারা হয়তো বা অনেক সময় এটা ভুল করতে পারেন যে একটা ভিডিও ক্যামেরা দিয়ে যখন ভিডিও করা হচ্ছে তবে ভিডিও এন্ড অডিও দুইটাই যাচ্ছে, তার মানে ওখানে দুইটা আলাদা আলাদা ভিডিও ভিডিও ইনপুট হচ্ছে, অডিও ইনপুট হচ্ছে। তার মানে ভিডিও ইনপুটে অনলি মাত্র শুধুমাত্র মোশন আসবে, এখানে কোনো অডিও আসবে না। তো ভিডিও ইনপুট ডিভাইস গুলোর মধ্যে শুধু মাত্র মোশন গ্রাফিক্স কিংবা মোশন ভিডিও যেগুলো থাকে, মোশন ভিডিও গুলো ওখানে ক্যাপচার্ড হবে। তো ভিডিও ইনপুট ডিভাইস গুলো হচ্ছে কি ক্যামেরা, ওয়েবক্যাম কিংবা এভি, মানে অডিও ভিডিও ইনপুট ডিভাইসেস যেগুলো আছে ওগুলো। ইনপুট ডিভাইস গুলো আমরা দেখলাম, এখন আমরা দেখবো আউটপুট ডিভাইসেস গুলো। তো ওয়াইডলি ইউজ আউটপুট ডিভাইস এর মধ্যে হচ্ছে গিয়ে ফার্স্টলি আমাদের আছে হচ্ছে গিয়ে screen. So output devices are used to receive information from computer either in soft copy or in hard copy. So আপনারা এখানে একটা কম্পিউটার মনিটর স্ক্রিন দেখতে পাচ্ছেন, এটা একটা আউটপুট ডিভাইস। আমরা আরো অনেকগুলো আউটপুট ডিভাইস দেখবো, যে সফট কপি কিংবা হার্ড কপি। সফট কপি হচ্ছে গিয়ে that are not physically available, যেটা physically available না, but with a copy you can digitally you can store the document, ওটাও একটা আউটপুট সিস্টেম। So what are the output devices? Output devices এর মধ্যে আমাদের আছে হচ্ছে গিয়ে মনিটর, প্রিন্টার। এই যে প্রিন্টার থেকে আমাদের যেই আউটপুট গুলো বের হয় সেগুলো হয় কি আমাদের সম্পূর্ণরূপে কি হয় হার্ড কপি। আর মনিটরের মধ্যে আমরা যেগুলো দেখতে পারি সেগুলো দেখি সফট কপি। দেন অডিও আউটপুট, প্রজেক্টর, অডিও আউটপুট, এগুলো সবই সফট কপি, সেগুলা ফিজিক্যালি অ্যাভেলেবেল না। সো মনিটর আমরা দেখি, মনিটর ওয়াজ ইনভেন্টেড ইন 1897 বাই কার্ল ফার্ডিনান্দ ব্রাউন। সো উনি মনিটর আবিষ্কার করছে। আমরা যখন কম্পিউটার হিস্ট্রি দেখতেছিলাম, ওখানে লাস্টের দিকে আধুনিক কম্পিউটার যখন দেখছিলাম, তখন দেখবেন যে এই ধরনের একটা স্ক্রিন, এখানে দেখবেন যে এখানে একটা N0I2002 নামে একটা স্ক্রিন আছে। এই স্ক্রিনের মতো একটা স্ক্রিন ওখানে আধুনিক কম্পিউটারে এই স্ক্রিন গুলো আসা শুরু হয়েছে আর কি। তো এই কম্পিউটার মনিটর or a computer display is electronic visual display for a computer. Yes. Visual আমরা দেখতে পারি মনিটরের মধ্যে। A computer monitor is an electronic device that shows pictures of computer, and monitor often look like similar to the television. So মনিটরটা দেখতে অনেকটা টেলিভিশনের মতো। সো এখন বর্তমানে আমাদের 3 টাইপস অফ মনিটর অ্যাভেলেবল মার্কেটে। একটা হচ্ছে সিআরটি মনিটর, এলসিডি মনিটর আর এলইডি মনিটর। আপনারা নিশ্চয়ই সিআরটি মনিটরও দেখছেন, এটা এখন মোটামুটি অ্যাবসলিউট হয়ে গেছে। আপনার সিআরটি মনিটর কি দেখছেন? জি স্যার। জি স্যার, স্যার তবে এখন স্যার ইউজ করে না সেরকম কেউ। সিআরটি মনিটর এখন আর খুব একটা কেউ use করে না। এখন বেশি ওয়াইডলি ইউজ হচ্ছে এলসিডি এবং এলইডি জি জি। মনিটরস। তো আরেকটা ওয়াইডলি ইউজড আউটপুট ডিভাইস হচ্ছে প্রিন্টার, যেটা কিনা ফিজিক্যাল আউটপুট ডিভাইস হিসেবে পরিচিত, কিংবা হার্ড কপি অফ আউটপুট অফ ইনফরমেশন হিসেবে পরিচিত। প্রিন্টার ওয়াজ ইনভেন্টেড বাই জনেস গেটেনবার্গ। তো গুটেনবার্গ, হ্যাঁ গুটেনবার্গ, উনি প্রিন্টার আবিষ্কার করছেন। ইন কম্পিউটার এ প্রিন্টার ইজ এ peripheral which makes a persistent human recordable representation of graphics or text on a paper or similar types of physical media, যেটা আমি আপনাকে বারবার বলছিলাম যে এটা ফিজিক্যালি এটা প্রডিউস করে আউটপুটটা, কম্পিউটার আউটপুটটাকে ফিজিক্যালি প্রডিউস করে কম্পিউটার, এবং এটাকে সে কিপ করতে পারে, রাখতে পারে রেকর্ড হিসেবে। তো টাইপ অফ প্রিন্টার, ইম্প্যাক্ট প্রিন্টার আর নন ইম্প্যাক্ট প্রিন্টার। Impact printer makes contact with the paper. It usually forms the print of image by pressing a ink or ribbon against the paper using a hammer or pins, like dot matrix or daisy wheel. So dot matrix কিংবা এই ধরনের প্রিন্টার গুলো কি আমরা দেখছি, ডট ম্যাট্রিক্স প্রিন্টার গুলো, এগুলো দেখবেন যে একটা প্রিন্টার যে হেডটা থাকে, হেডের মধ্যে একটা নিডলের মতো থাকে। তো ওই নিডলটা কন্টিনিউয়াসলি পেপারের মধ্যে প্রেস করতে থাকে, প্রেস করে এই প্রিন্টিং এর কাজটা সম্পূর্ণ করে। নর্মালি মাল্টি কালার ডট ম্যাট্রিক্স প্রিন্টার গুলো মাল্টি কালার হয় না, কিংবা এই ধরনের
ইম্প্যাক্ট প্রিন্টার যেগুলো থাকে এগুলা মাল্টি কালার হয় না। দেখবেন যে বিভিন্ন আহ, আহ, এখন এখন খুব কমই দেখা যায় আহ, বিভিন্ন ধরনের বিলিং বিলিং মেশিনের মধ্যে, বাট এখন যেগুলো দেখা পজের মধ্যে দেখা যায় সেগুলো ইটস ইটস নট ইম্প্যাক্ট প্রিন্টার। হ্যাঁ, এটা ডিফারেন্ট প্রিন্টার। বাট আগে বিভিন্ন ধরনের বিল্ডিং এ কপি করার জন্য মাল্টিপল পেজে, ফটোকপির মতো 2-3টা পেজের মধ্যে প্রিন্ট করার জন্য এটাকে অনেক বেশি ইউজ করতো। এখন আস্তে আস্তে কমে আসতেছে ডট নেট প্রিন্টার ইউজ, বাট আপনারা দেখবেন যে 2-3টা পেজে একসাথে প্রিন্ট করে। হ্যাঁ, সো ওগুলো হচ্ছে ডট ম্যাট্রিক্স প্রিন্টার। ব্যাংক গুলোতে আছে, কিছু কিছু ব্যাংক গুলোতে এখনো আছে। আর নট ইম্প্যাক্ট প্রিন্টার হচ্ছে গিয়ে যে কোনো স্ট্রাইকিং কিংবা ইম্প্যাক্ট কিংবা এ ধরনের পাঞ্চিং নাই, যেগুলো ওয়াইডলি আমরা ইউজ করতেছি এখন। নন ইম্প্যাক্ট প্রিন্টার্স ডু নট ইউজ এ স্ট্রাইকিং ডিভাইস টু প্রডিউস ক্যারেক্টার অন দ্য পেপার, and because of the printer do not have hammer against the paper, they are much quiet. এই জিনিসটা বলে ডট ম্যাট্রিক্স প্রিন্টার গুলো একটু আওয়াজ করে, গির গির কো কো এরকম করে আওয়াজ করে কিছু, বাট আপনার এই নন ইম্প্যাক্ট প্রিন্টার গুলা তেমন খুব একটা আওয়াজ করে না। এটা হচ্ছে ইনজেট প্রিন্টার কিংবা লেজার প্রিন্টার, বিভিন্ন ধরনের প্রিন্টার যেগুলো আমরা এখন ইউজ করতেছি বেশি, ডেস্কটপ প্রিন্টার কিংবা আরো বড় বড় হেভি হেভি ডিউটি প্রিন্টার হিসেবে আমরা ইউজ করতেছি। Audio output device. Audio output device. The term audio output device refers to a device that attaches to a computer for the purpose of playing sound, much as a music or speech. The term can also be referred as a computer sound card. So, সাউন্ড কার্ডের মাধ্যমে একটা বিভিন্ন সাউন্ড কার্ডটা একটা বাসের সঙ্গে কানেক্ট করা থাকে। সো এই সাউন্ড কার্ডের মাধ্যমে কম্পিউটার যে আউটপুট গুলো দেয় সেগুলো হচ্ছে অডিও আউটপুট ডিভাইসের মাধ্যমে দিয়ে থাকে। তো অডিও আউটপুট ডিভাইস গুলো কি কি? এটা হচ্ছে কি স্পিকার, হেডফোন, সাউন্ড কার্ডস, এগুলো হচ্ছে কি আউটপুট ডিভাইস। তারপর হচ্ছে কি প্রজেক্টর। প্রজেক্টর ইজ মোর লাইকলি লাইক আমাদের স্ক্রিন মনিটরের মতনই, বাট এটা অপটিক্যাল। স্ক্রিনটা হচ্ছে গিয়ে ফিজিক্যাল, বাট এটা একটা অপটিক্যাল ডিভাইস। সো প্রজেক্টর ওয়াজ ইনভেন্ট বাই চার্লস ফ্রান্সিস জেনকিন্স। সে ইনভেন্ট করছে এটাকে, প্রজেক্টরকে। প্রজেক্টর ইজ এ ইমেজ. So a projector or image projector is a device that projects an image or, sorry, projector or image projector is an optical device that projects an image or moving image into a surface, commonly a projection screen. A projector, এটা যেটা আমরা বলছিলাম যে অপটিক্যাল ডিভাইস, ইটস অ্যান অপটিক্যাল ডিভাইস আনলাইকলি টু মনিটর। তো এটা কোনো একটা সারফেসের মধ্যে কিংবা কোনো একটা স্ক্রিনের মধ্যে, প্রজেক্টর স্ক্রিন যেটা সবাই বলে কিংবা ওয়াল কিংবা যে কোনো সারফেসের উপর এটা ইমেজ প্রজেক্ট করতে পারে। এটার মাধ্যমে সে আউটপুটটা দেখায়। সো আমরা ইনপুট আউটপুট ডিভাইস গুলো সম্বন্ধে মোটামুটি আইডিয়া নিলাম, এবং আমরা সবাই এখন এগুলোকে ইউজ করি, ওয়াইডলি ইউজ করি, অনেক বেশি ইনপুট এবং আউটপুট ডিভাইস সবগুলোকে ইউজ করি। তো আপনাদের এটার ব্যাপারে কিছু জানার থাকলে বলার থাকলে একটু আমাকে একটু বলেন, তো উইল গো ফরওয়ার্ড। আপনারা তো শুনতেছেন, দেখতেছেন তো না? সাউন্ড কার্ড কোনগুলো? সাউন্ড কার্ড এখন নর্মালি ইউজুয়ালি এখন সাউন্ড কার্ড গুলো বর্তমান সময়ে সাউন্ড কার্ড গুলো মাদারবোর্ডের সঙ্গে অ্যাটাচ করা অবস্থায় থাকে। বাসের একটা অংশ হিসেবেই সাউন্ড কার্ড গুলো আসে, বাট প্রিভিয়াসলি লং ব্যাক লাইক 15 to 20 years ব্যাক এটা মাদারবোর্ডের সাথে সাউন্ড কার্ড ছিল না। তখন সাউন্ড কার্ড আলাদা করে, যদি আপনার সাউন্ড মিনস অডিও আউটপুট যদি আপনাকে নিতে হতো তাহলে সাউন্ড কার্ড আপনাকে ইনস্টল করার প্রয়োজন হতো। এটা এটা গ্রাফিক্স কার্ড দেখেছেন কি আপনার? গ্রাফিক্স কার্ড কিংবা এই ধরনের জি স্যার। শুনেছি স্যার। র্যাম, র্যামটা যেরকম দেখতে কাইন্ড অফ ওরকম ছোট সাইজের সাউন্ড কার্ডটাও এরকম, এরকম একটা বাস ইন্টারফেস। এটা একটা, এটা যে মাদারবোর্ড থাকে, মাদারবোর্ডে বাসের মাধ্যমে কানেক্ট করে এই সাউন্ড কার্ডটাকে। আপনার যদি চান আমি আপনাকে একটা সাউন্ড কার্ড দেখাচ্ছি, দাঁড়ান একটা সেকেন্ড একটু, টাইম।
একটু আমাকে টাইম দেন, আমি আপনাকে সাউন্ড কার্ড দেখাচ্ছি। হ্যাঁ, উম, দেখতে পাচ্ছেন এখন সাউন্ড কার্ডটা আপনার স্ক্রিনে দেখা যাচ্ছে? জি স্যার। জি স্যার। দেখতে পাচ্ছেন? এটা একটু হাই এন্ড সাউন্ড কার্ড, আরো লো এন্ড সাউন্ড কার্ড আছে। তো এখানে 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 যে অনেকগুলো এবং ছোট ছোট এখানে, এটা নর্মালি একটা স্ট্যান্ডার্ড সাইজে দেওয়া আছে। এটা 3.5 mm থাকে জ্যাক গুলো, এগুলো 3.5 mm জ্যাক দেওয়া আছে। আর এখানে একটা দেখবেন যে ছোট কালো রঙের একটা চারকোনার মতো আছে, দেখবেন। এটা হচ্ছে কি অপটিক্যাল ইনপুট ওর আউট। এখন আস্তে আস্তে সবকিছু অপটিক্যালের দিকে ধাবিত হচ্ছে। তো এটা একটা অপটিক্যাল ইনপুট আউটপুট এর মতো একটা কানেক্টিভিটি আছে আর কি সাউন্ড কার্ড। ইটস কাইন্ড অফ মাদারবোর্ড, বাট এখন মাদারবোর্ডের সঙ্গে ইন্টিগ্রেটেড করা অবস্থায় থাকে সাউন্ড কার্ড গুলো, এখন আলাদা করে ইনস্টল করার প্রয়োজন হয় না। স্যার সাউন্ড আর কার্ড কিছু? দিয়ে তো শুধু সাউন্ড কার্ড দিয়ে তো সাউন্ড হয় না কখনো স্যার। সাউন্ড কার্ডের সাথে অবশ্যই স্পিকার অ্যাড করা লাগছে। শুধু শুধু সাউন্ড কার্ড দিয়েও সাউন্ড হয়, বাট আপনার লাউড সাউন্ড হবে না। হ্যাঁ, সাউন্ড কার্ডটার মধ্যে আপনি আপনি যদি দেখেন স্পিকার, নর্মালি সাউন্ড কার্ড গুলোর সঙ্গে স্পিকার ইনস্টল করা থাকে, একদম ছোট সাইজের একটা স্পিকার ইনস্টল করা থাকে। এখানে যদি আপনি সাউন্ড কার্ড দেখেন, কালো রঙের একটা ছোট গোল একটা স্পিকার এখানে ইনস্টল করা আছে। সো স্পিকার অ্যালোন ক্যান নট প্রডিউস দ্য সাউন্ড। এটার জন্য একটা আপনার প্রসেসিং সিস্টেম থাকা লাগে, যে প্রসেসিং সিস্টেম সাউন্ডটাকে কম্পিউটার সিস্টেম থেকে প্রসেস করে স্পিকারের মতো করে আউটপুটটা দেয়। তো ওই জন্য সাউন্ড কার্ডটা আসলে লাগে, এর জন্য সাউন্ড কার্ডকে একটা আউটপুট ডিভাইস হিসেবে আর কি। তো কম্পিউটার তো কম্পিউটারের মতো ডাটাটাকে আউটপুট দিচ্ছে, কিন্তু সাউন্ড কার্ড করতেছে কি ওই ডাটাটাকে কনভার্ট করে সাউন্ডে কনভার্ট করে এটা স্পিকারের মাধ্যমে ইউজারকে দিচ্ছে আর কি। ক্লিয়ার? আর যেহেতু অডিও ইন করার জন্য সাউন্ড কার্ড লাগে, আউট করার জন্য সাউন্ড কার্ড লাগবে, তাহলে ইন এন্ড আউটপুট দুইটা ডিভাইস হিসেবে কি সাউন্ড কার্ডকে বলা যায় না স্যার? হ্যাঁ, দুইটা ডিভাইস হিসেবে আপনি ইউজ করতে পারবেন সাউন্ড কার্ডকে, অবশ্যই। অডিও ইনপুট ডিভাইস হিসেবে ইউজ করতে পারবেন, অডিও আউটপুট ডিভাইস হিসেবে ইউজ করতে পারবেন। থ্যাংক ইউ। আর কোনো প্রশ্ন কারো ইনপুট আউটপুট ডিভাইস সম্বন্ধে? তো আমরা অনেকটাই দ্রুত আসছি, ক্লাসটা দ্রুতই শেষ করে ফেলতেছি। সো স্যার সাউন্ড কার্ডের পিছনে যে গোল গোল পোর্ট স্যার, এই পোর্ট গুলোর নাম কি স্যার? এগুলো ইনপুট আউটপুট পোর্ট। এই যে গোল 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 যেগুলো গোল্ডেন কালারের, জি স্যার। নাকি নাকি কালো কালো যেগুলো সেগুলো, গুল গুলা স্যার, গুল। এগুলো ইনপুট আউটপুট পোর্টস। এগুলোর মাধ্যমেই আপনার ইনপুট আউটপুট গুলো হয়, এই পোর্টস গুলোর মাধ্যমে। এগুলো স্যার নর্মালি ইউএসবি থ্রি পোর্ট স্যার, পয়েন্ট এরকম ফাইভ এম এম জ্যাক নামে পরিচিত। জি, স্যার সরি? ইউএসবি PS2 পোর্ট স্যার, VGA পোর্ট স্যার, বিভিন্ন রকম পোর্ট স্যার। এটার কি আলাদা কোনো নাম আছে ইনপুট আউটপুট ছাড়া? এটা এটা নর্মালি 3.5 mm অডিও জ্যাক নামে পরিচিত। হ্যাঁ, অডিও জ্যাক স্যার। জি স্যার, থ্যাংক হ্যাঁ, ইউ স্যার। অডিও জ্যাক নামে পরিচিত এটা নর্মালি। বাট আবার আপনারা হয়তো আবার চিন্তা করতে পারেন যে ইউএসবি দিয়েও তো আমার সাউন্ড ইনপুট আউটপুট করা যায়। এটা আপনারা হয়তো জি চিন্তা করতে পারেন। ইউএসবি দিয়ে সাউন্ড ইনপুট আউটপুট করা যায় যদি মাদারবোর্ডে সাউন্ড কার্ড থাকে। যদি মাদারবোর্ডে সাউন্ড কার্ড না থাকে, তো সাউন্ড প্রসেসিং করার ক্ষমতাই তো তার নাই, যার কারণে ওইসব ডিভাইসগুলোতে আবার ইউএসবি দিয়ে করা যায় না। বাট বর্তমানে যে মাদারবোর্ড গুলো পাওয়া যায়, সবগুলো মাদারবোর্ডই আসলে ইনপুট সরি সাউন্ড কার্ডটা একদম ইন্টিগ্রেটেড করা অবস্থায় থাকে, যেন আপনার আলাদা করে সাউন্ড কার্ড লাগানোর প্রয়োজন নাই। তারপরে অনেকে সাউন্ড কার্ড আলাদা করে সাউন্ড কার্ড লাগায় লাগায় বেটার পারফরমেন্সের জন্য। মাদারবোর্ডের মধ্যে যে ধরনের সাউন্ড কার্ড লাগানো থাকে বেসিক, কিন্তু যারা মিউজিক নিয়ে কাজ করে তারা দেখা যাচ্ছে যে এই ধরনের কিংবা আরো হাই এন্ড সাউন্ড কার্ড পাওয়া যায়, যেগুলো কিনা সাউন্ডকে আরো বেটার প্রসেস করতে পারে। এই ধরনের সাউন্ড কার্ড গুলো তারা ইউজ করে। আবার দেখবেন যে
গ্রাফিক্স কার্ড ইউজ করে অনেকে। তো এই গ্রাফিক্স কার্ড গুলো রিজনটা হচ্ছে কি বড় বড় ধরনের গ্রাফিক্যাল ইন্টারফেস এবং গ্রাফিক্যাল ওয়ার্ক গুলাকে প্রসেস করার জন্য, এটার জন্য কম্পিউটারের যে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট থাকে এটা সাফিসিয়েন্ট থাকে না এই ধরনের গ্রাফিক্স গুলোকে প্রসেস করার জন্য। এর জন্য আলাদা করে গ্রাফিক্স প্রসেসিং ইউনিট, জিপিইউ নামে পরিচিত, এই গ্রাফিক্স প্রসেসিং ইউনিট কম্পিউটারের মধ্যে ইনস্টল করে মাদারবোর্ডের থ্রু বাস এটাকে ইনস্টল করে। সো দেখা যাচ্ছে কি মাল্টিপল জিপিইউ ইনস্টল করে টু অ্যাক্সেস হাই এন্ড, অনেক হাই এন্ড ডেটা কিংবা গ্রাফিক্যাল ইনফরমেশনকে প্রসেস করার জন্য অনেক হাই এন্ড জিপিইউস ইউজ করে, মাল্টিপল জিপিইউস ইউজ করে একটা মেশিনের মধ্যেই। থ্যাংক ইউ। ঠিক আছে না? ওকে, আমরা স্টোরেজ ডিভাইস। তো এটা নর্মালি এখানে আমাদের কম্পিউটার গুলোতে দুই ধরনের স্টোরেজ ডিভাইস আছে, একটা হচ্ছে প্রাইমারি, একটা হচ্ছে যে সেকেন্ডারি। সো প্রাইমারি স্টোরেজ ডিভাইস গুলো হচ্ছে গিয়ে র্যাম, রম। র্যাম হচ্ছে কি র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, আর রম হচ্ছে কি রিড অনলি মেমোরি। এগুলো আমরা একটু ডিটেল দেখবো আস্তে আস্তে। আর সেকেন্ডারি আমাদের স্টোরেজ ডিভাইস হচ্ছে কি হার্ড ডিস্ক, ফ্লপি ডিস্ক। ফ্লপি ডিস্ক আপনারা দেখছেন কিনা আমি জানি না। তো হার্ড ডিস্ক, ফ্লপি ডিস্ক এই ধরনের বিভিন্ন ধরনের সেকেন্ডারি স্টোরেজ ডিভাইস আমাদের আছে। তো প্রাইমারি স্টোরেজ ডিভাইসের মধ্যে সবসময় ইউজ হচ্ছে এরকম হচ্ছে যে র্যাম। র্যামের ফুল এলাবোরেশন হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। এটা কি করতে পারে? এটা রিড করতে পারে, রাইটও করতে পারে, এবং এটা ভোলাটাইল। ভোলাটাইল মানে হচ্ছে কি কন্টিনিউয়াসলি চেঞ্জ হয়, কন্টিনিউয়াসলি চেঞ্জ হয়ে থাকে ডেটাগুলো। এবং দেয়ার আর টু টাইপস অফ র্যাম, একটা হচ্ছে যে ডির্যাম আর একটা হচ্ছে এস র্যাম। ডির্যামটা হচ্ছে গিয়ে ডাইনামিক র্যাম, মিনস ডাইনামিক র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, মিনস এটা কন্টিনিউয়াসলি বিভিন্ন ধরনের ডেটা ডাইনামিক ওয়েতে মিনস হচ্ছে যে ফর এক্সাম্পল মাল্টিপল ডেটা আপনি এখানে ইনপুট করছেন, মাল্টিপল ডেটার মধ্যে কমন কিছু পার্ট আছে। তো এই কমন পার্ট গুলোকে সে অ্যাক্সেস করতে পারে, সে বুঝতে পারে, বুঝে ওই অনুযায়ী সেই ডেটাগুলোকে রিড এবং রাইট করে। বাট ফর স্ট্যাটিক র্যাম দে ক্যান নট। দে তাদের কাছে আপনি যেই ডেটাই দিবেন সে ওই ডেটাটাকে একটা আইসোলেটেড ডেটা হিসেবে কাউন্ট করে সে কাজ করবে। এরপরে আমাদের আরেকটা আছে প্রাইমারি স্টোরেজ ডিভাইস, এটা হচ্ছে রম। হচ্ছে গিয়ে রিড অনলি মেমোরি। রিড অনলি মেমোরির মধ্যে ইনফরমেশন পার্মানেন্টলি স্টোর করা অবস্থা থাকে। রিড অনলি মেমোরির মধ্যে ইনফরমেশনটা পার্মানেন্টলি অ্যাক্সেস করা থাকে, এবং এটার যে ডেটাগুলো অ্যাক্সেস করা যায় খুবই ফাস্ট, অনেক খুব দ্রুত এগুলোকে অ্যাক্সেস করা যায়। এটা ফুল টাইপস অফ আছে, এটা হচ্ছে প্রম, ই প্রম, এরা এরা রম। এই রমের মধ্যে কি ধরনের ডেটা স্টোর থাকে এটা কে বলতে পারবে আমাকে? রমের মধ্যে কোন ডেটাটা স্টোর করা অবস্থা থাকে? স্যার ফিক্সড, ফার্মওয়্যার। যে ডাটাটা কখনো চেঞ্জ হবে না। হ্যাঁ, ফার্মওয়্যার বাস এগুলো রমের মধ্যে ফিক্সড অবস্থায় থাকে। বাট এখন আবার রমও অনেক আপডেট হয়ে গেছে, রমের ডেটাটাকে মিস ফার্মওয়্যারটাকেও আমাদের আপডেট করা যায়। সেকেন্ডারি স্টোরেজ ডিভাইস এর মধ্যে প্রাইমারিলি আমরা সবসময় ইউজ করি যেটা, সেটা হচ্ছে হার্ড ড্রাইভ, হার্ড ডিস্ক। সো হার্ড ডিস্ক ডিভাইস গুলো মেড অফ অ্যালুমিনিয়াম এন্ড আদার মেটাল দিয়ে তৈরি। হার্ড ডিস্ক গুলো আপনার নন রিমুভেবল হয়, মিনস নর্মালি এগুলোকে রিমুভ করা যায় না। সেভারাল ডিস্ক আর প্যাকড টুগেদার এন্ড মাউন্টেড টু এ কমন ড্রাইভ। হার্ড ডিস্ক গুলো যেগুলো থাকে, অনেকগুলো ডিস্ক থাকে, ওই অনেকগুলো ডিস্ক একসাথে প্যাকড করে একটা ড্রাইভের মাধ্যমে
মাউন্ট করা হয়, একটা ড্রাইভের মধ্যে ক্লাস্টার করে রাখা হয়। তো এখানে ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন, ছবির মধ্যে দেখতে পাবেন যে হার্ড ড্রাইভের বিভিন্ন কম্পোনেন্টস গুলো দেওয়া হয়েছে এখানে। ডিস্কটা আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, মাঝখানে গোল গোল যে ইয়েটা আছে, এটা হচ্ছে যে ডিস্কটা। এরকম অনেকগুলো ডিস্ক, 4টা 5টা 6টা, এরকম অনেকগুলো করে ডিস্ক একটা হার্ড ড্রাইভের মধ্যে থাকে। তারপর হচ্ছে ফ্লপি ডিস্ক। ফ্লপি ডিস্ক ইজ এ সার্কুলার ডিস্ক coated with magnetic oxide enclosed with plastic cover. So floppy disk কে কে দেখছেন? ফ্লপি ডিস্ক দেখছেন আপনারা কখনো? জি স্যার। দেখছেন, ওকে। So floppy disks are available in different sizes. বিভিন্ন ধরনের সাইজের ফ্লপি ডিস্ক অ্যাভেলেবল থাকে, বাট এখন আর ফ্লপি ডিস্ক অ্যাবসলিউট হয়ে গেছে, এখন আর কেউ ইউজ করে না। ফ্লপি ডিস্কে নর্মালি 1.4 MB পর্যন্ত ডেটা স্টোর করা যায়, এবং ফ্লপি ডিস্ক ডেটা রাইট করা থাকে হচ্ছে কি একটা টাইনি ম্যাগনেটিক স্পটের মাধ্যমে। এই যে একটা ম্যাগনেটিক স্পট থাকে, ওই ম্যাগনেটিক স্পটটার মাধ্যমে ডেটাটাকে সে ফ্লপি ডিস্কে রাইট করে। There are some optical media as well, storage devices. So optical media আছে, এই যেরকম আমরা দেখছি, আমরা ইনপুটে দেখছি অপটিক্যাল মিডিয়া, আউটপুটে দেখছি অপটিক্যাল মিডিয়া, এবং আমরা স্টোরেজের মধ্যে আমরা এখন অপটিক্যাল মিডিয়া দেখছি। তো ইটস ওয়ার্ক অ্যাজ এ ডিস্ক উইথ পিটেড মেটালিক সারফেস। সো অপটিক্যাল এই ডিভাইস গুলো একটা ডিস্কের মধ্যে থাকে এবং পিটেড মেটাল সারফেসের মধ্যে দেখা যায়। এটা অ্যাভেলেবল ইন ডিফারেন্ট টাইপস অফ রেঞ্জ, লাইক 650 MB থেকে শুরু করে 128 GB পর্যন্ত এটা অ্যাভেলেবল পাওয়া যায়। যেমন আগে এক সময় খুবই অনেক বেশি প্রচলন ছিল সিডি, কম্প্যাক্ট ডিস্ক, এখন ডিভিডি কিংবা ব্লুরে এগুলো প্রচলন আসছে। তো সিডির মধ্যে আমাদের 3 টাইপস অফ সিডি ছিল। একটা ছিল হচ্ছে রম, মিনস রিড অনলি, মিনস একবার রাইট করার পর ওখানে আর রাইট করার কোনো সুযোগ ছিল না, শুধু একবারেই শুধুমাত্র রিড করা যেত। এগুলো টিপিক্যালি 650 MB হতো। আহ সিডি আর মিনস রাইট করা যাবে, মিনস ব্ল্যাঙ্ক থাকতো, সিডি গুলো থাকতো ব্ল্যাঙ্ক, কিন্তু ওখানে রাইট করার অপশন থাকতো। টিপিক্যালি 900 MB পর্যন্ত হতো, মিনস একবার রাইট করার পর আর আবার রাইট করার কোনো সুযোগ ছিল না, একবারই রাইট করে সিডি আর। আর সিডি আর ডাব্লিউ, এটা হচ্ছে যে ছিল সিডি রিরাইট করার, মিনস কম্প্যাক্ট ডিস্ক গুলোকে আবার রিরাইট, মিনস একবার রাইট করার পর আবার রাইট মুছে আবার রাইট করা যেত, আবার রাইট করা যেত, মিনস মাল্টিপল টাইম এটাকে রাইট করা যেত, রিরাইট করা যেত, রিরাইট বলে। সো রিরাইট করা যেত। এটাও টিপিক্যালি 900 MB ক্যাপাসিটি ছিল, স্টোরেজ ক্যাপাসিটি ছিল। তারপরে আছে ডিভিডি। ডিভিডি ও বিভিন্ন ধরনের স্টোরেজের আছে, ডিভিডির মধ্যেও এরকম রাইট রিরাইটের অপশনস আছে, এবং আছে ব্লুরে। ব্লুরে টিপিক্যালি 100 GBps এর বেশি ব্লুরে ডিভাইস গুলো হয়ে থাকে, কিংবা মিডিয়া গুলো হয়ে থাকে। এখন আমরা ওয়াইডলি ইউজ যেগুলো করি সেগুলো হচ্ছে গিয়ে ফ্ল্যাশ ড্রাইভ। তো ফ্ল্যাশ ড্রাইভ গুলো হচ্ছে কি অনেকটা চিপ বেসড, বিভিন্ন ধরনের চিপ কিংবা ট্রানজিস্টর বা মাইক্রো সিলিকন চিপ থাকে, সিলিকন চিপের মাধ্যমে এই ডেটা গুলো স্টোর অবস্থায় থাকে। তো এখানে ফ্ল্যাশ ড্রাইভ গুলোর মধ্যে কি কি আছে? সলিড স্টেট ড্রাইভ, SSD, যেটা এখন আপনারা সবাই অথবা শুনবেন যে অনেক বেশি ইউজ হচ্ছে। SSD এখন HDD, মিনস হার্ড ডিস্ক ড্রাইভ, যেটা আমরা আপনাকে ফার্স্টে দেখাচ্ছি অনেকগুলো সিলিন্ডারের মাধ্যমে থাকে, ওইটা জায়গায় এখন সলিড স্টেট ড্রাইভটা বেশি ইউজ হচ্ছে। তো ফ্ল্যাশ ড্রাইভ গুলো সব নর্মালি কি হয়, সলিড স্টেট হয়, প্লাগ এন্ড প্লে, মিনস আপনি লাগানোর সাথে সাথে ইউ ক্যান ইউজ দিস। আরো হয় কি পোর্টেবল, ইজিলি মুভেবল, যে কোনো জায়গায় নিয়ে যায়। যেমন সিডি সাইজ একটু বড় থাকে, ফ্ল্যাশ ড্রাইভ গুলো ছোট ছোট হয়, টাইনি সাইজের হয়, 1 থেকে 1.5 ইঞ্চি 2 ইঞ্চি সাইজের এখন পাওয়া যায়। এবং ডাটা স্টোরেজের ক্যাপাসিটি অনেক বেশি, এখন কয়েক টেরাবাইট পর্যন্ত ডেটা নর্মালি ফ্ল্যাশ ড্রাইভ গুলোতে রাখা যায়। তো এখানে আপনারা কিছু ডিভাইসের, স্টোরেজ ডিভাইসের ছবি দেখবেন, সেটা হচ্ছে
মেমোরি কার্ড রিডার, মেমোরি কার্ড রিডার আছে, ফ্ল্যাশ ড্রাইভ, মিডিয়া ডিভাইস গুলো আছে, জিপ ড্রাইভ। জিপ ড্রাইভটা জিপ জিপটাও কাইন্ড অফ ফ্লপির মতনই জিপ। জিপ ড্রাইভ গুলো ফ্লপির মতনই, ফ্লপি ডিস্ক যেরকম এরকম জিপ ডিস্কও পাওয়া যায়। তো এগুলো সাইজ ফ্লপির সাইজ যেরকম ছিল 1.4 Mbps, জিপ ড্রাইভ গুলোর সাইজ নর্মালি 150 থেকে 250 Mbps এর হয়ে থাকে। আর এক্সটার্নাল অপটিক্যাল ড্রাইভস, এগুলো দিয়ে সিডি ডিভিডি এগুলো চালানোর জন্য এক্সটার্নাল অপটিক্যাল ড্রাইভ গুলো ইউজ করা হয়। এক্সটার্নাল থাকতে পারে, ইন্টারনাল থাকতে পারে, এটা ডিভাইস অনুযায়ী এগুলো হবে। এই ছিল আমাদের আজকে ইনপুট আউটপুট এবং স্টোরেজ ডিভাইস গুলো এবং কম্পিউটার হিস্ট্রি, কম্পিউটারের যে এখন স্ট্রাকচার কি, এটা ছিল আমাদের আজকের টপিক, ফুল টপিক। তো আপনাদের এটার ব্যাপারে প্রশ্ন থাকলে কিংবা কোনো কথাবার্তা থাকলে বলেন, তাহলে আমরা এটা শুনে আমি চেষ্টা করবো উত্তর দেওয়ার জন্য। পরবর্তীতে আমরা অন্য টপিকে নেক্সট ক্লাসে যাবো ইনশাআল্লাহ। স্যার জি স্যার আপনার কন্ট্যাক্ট নাম্বারটা কি দেওয়া যাবে? তাহলে আর কি আপনার থেকে ম্যাটেরিয়ালস গুলো কালেক্ট করতে পারতাম বা ক্লাসের কোনো বিষয়ে কমিউনিকেট করতে পারতাম। জি জি, আমার কন্ট্যাক্ট নাম্বারটা আমি গ্রুপে দিয়ে দিচ্ছি না? স্যার চ্যাট চ্যাট বক্সে বক্সে, চ্যাট চ্যাট বক্স, বক্সে লিখে দিতে পারেন। হ্যাঁ চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি। আচ্ছা, আমরা স্ক্রিনটা শেয়ারটা অফ করে দিলাম। হ্যাঁ, ইয়েস স্যার। রাফি নাম্বারটা আমাকে একটু দিয়ে রাখেন। আই উইল ফিড ইউর নাম্বার। জি স্যার। সো আমার যদি কোনো কিছু প্রয়োজন হয় তাহলে আমি আপনাকে এভাবে করবো ইনশাআল্লাহ। আর এমনি অন্য যারা আজকে ক্লাসে উপস্থিত ছিলেন, অনেকেই উপস্থিত ছিলেন আমি দেখতে পাচ্ছি, এটা 55 জনের মতো উপস্থিত ছিলেন। স্যার আমি চ্যাট বক্সে নাম্বারটা টাইপ করে দিয়েছি। থ্যাংক ইউ। রাফির কোনো প্রশ্ন থাকলে বলেন, বা অন্য কারো কোনো প্রশ্ন থাকলে কিংবা কোনো কিছু থাকলে পরীক্ষার ব্যাপারে কিংবা অন্য কোনো ব্যাপারে কোনো কথাবার্তা থাকলে। স্যার একটা বিষয় ছিল, সেটা হচ্ছে আমরা যেটাকে প্রসেসর বলি আর কি নর্মালি, ওটাই কি সিপিইউ বোঝাচ্ছে না? হ্যাঁ, প্রসেসরকে আপনি সিপিইউ হিসেবে বলতে পারেন। যেমন আমাদের মার্কেটে যেগুলো পাওয়া যায় ইন্টেল রাইজেন, এগুলোই তো হ্যাঁ, মূলত বিভিন্ন CPU। বিভিন্ন ধরনের প্রসেসর আছে, এগুলোকে আপনি সিপিইউ হিসেবে বলতে পারেন। জি স্যার, থ্যাংক ইউ। যেহেতু যেহেতু এটা কম্পিউটার একটা, ধরেন আপনি আপনি এখন যে যেটা বললেন, ধরেন অ্যাজ এ অ্যাজ এ মোবাইল ডিভাইস, হ্যাঁ একটা মোবাইল ডিভাইসের মধ্যে আপনি সিপিইউ কে কিভাবে ডিনোট করবেন? স্যার প্রসেসর আমরা বলি আর কি, সিপিইউ তো থাকে স্যার। একটা মোবাইল ডিভাইসের মধ্যে ওই প্রসেসরটাকে কিভাবে করে আপনি আইডেন্টিফাই করেন? এটা তো টোটাল একটা হোল কম্বাইন্ড থিং, তাই না? ভিতরে থাকে স্যার আর কি এটা। হ্যাঁ, ভিতরে থাকে। এটা এটা কি ইন্টেল থাকে না না স্যার, নাকি? ওটা স্যার এই যে স্ন্যাপড্রাগন, এক্সাইনস, মিডিয়াটেক এরকম বিভিন্ন কোম্পানিগুলোতে। এক্সাম্পল, তো প্রিভিয়াসলিও যখন ছিল, ধরেন ফিক্সড ফোন আপনি চালিয়েছেন, এই ফিক্সড ফোন যেগুলো বাটন ফোন ছিল, সরি। বাটন ফোন কিংবা ফিক্সড ফোন চালিয়েছেন, যে শুধু বাটন, শুধু স্ক্রিনে আমাদের নাম্বার দেখা যেত, কল করা যেত শুধুমাত্র। জি স্যার, ছোটবেলায় আর কি দেখেছি। চলে দেখেছি। ওখানে ওখানে কি ওই সিপিইউটাকে আইডেন্টিফাই করা যায় কিংবা আহ, প্রসেসরটাকে আইডেন্টিফাই করা যায়? না স্যার। এ, রাফি কি আমার কথাটা বুঝতে পেরেছেন? সো সিপিইউ মিন্স only processor that doesn't, but of course CPU is a processor is a CPU, okay, কিন্তু এটা ডিভাইস টু ডিভাইস ইট ভ্যারিজ। বুঝতে পেরেছি কি স্যার। ক্লিয়ার? হ্যাঁ, মানে ডিভাইস সিপিইউ টু ডিভাইস সবগুলোতে এটা, থাকে, বাট এটা ভ্যারি করে আর কি ডিভাইসের হ্যাঁ উপরে। হ্যাঁ ডিভাইসের উপর এটা ভ্যারি করে। এক এক ধরনের ডিভাইসের মধ্যে এক এক ধরনের সিপিইউ থাকতে পারে। সিপিইউ থাকতে পারে, এক এক ফর্মে সিপিইউটা থাকতে পারে।
এটা শুধু একটা চিপও থাকতে পারে, মানে একটা প্রসেসর না হয় একটা শুধুমাত্র চিপও সিপিইউ হিসেবে কাজ করতে পারে। কনফিগারেশন আর কি ডিফারেন্ট হবে, তাই তো? জি জি, কনফিগারেশন গুলো দিতে হবে, বাট এটা এটা কনসেপ্টটা হচ্ছে গিয়ে সিপিইউ কি করবে, প্রসেসিং গুলো করবে। প্রসেসিং গুলো কি করবে, মিনস প্রসেসরটা কি করে, প্রসেসিং গুলো করে। তো সিপিইউ গুলো প্রসেসিং গুলো করবে। যেমন কিছু কিছু বড় বড়, একটু আগে আমি যেটা বলতেছিলাম, বড় বড় গ্রাফিক্যাল ডেটাকে প্রসেস করার জন্য এই গ্রাফিক প্রসেসিং ইউনিট ইউজ করা হয়, জিপিইউ নামে এখন এটা পরিচিত, গ্রাফিক্স প্রসেসিং ইউনিট, বাট ওটাও কিন্তু একটা সিপিইউ। জিপিইউ ইটসেলফ ইজ এ সিপিইউ। ঠিক আছে, তবে একটা কম্পিউটারের মধ্যে কিন্তু মাল্টিপল সিপিইউ থাকতে পারে। এটা কি বুঝতে পেরেছি? ইয়েস স্যার, ক্লিয়ার। আর কারো আর কারো কোনো কিছু না থাকলে আমরা আজকে ক্লোজ করে দিই ক্লাসটা। আর কিছু বলার নেই। আপনারা কি সবাই সিসার বইটা কিনেছেন? না স্যার, আপনি আমাদের না সিসার কাছে স্যার বইটা এখন কিনে নিয়ে সফট স্যার। কপি আছে আমাদের কাছে। সিসার সফট কপিটা আছে না, 28 এডিশন, তাই তো? জি। ঠিক আছে, ঠিক আছে। এখানে আহ, পলাশ ভাই তো অনেক বছর ধরে পড়াচ্ছে। হ্যাঁ, তো উনি কিছু টপিক কভার করবে, আমরা কিছু টপিক কভার করবো। এর মধ্যে আমরা চেষ্টা করব, আমি পার্টিকুলারলি চেষ্টা করব ক্লাস রাখার জন্য, এন্ড অফ দ্য সেশন আমরা একটা ক্লাস রাখার চেষ্টা করব, যেখানে আপনারা আপনাদের যে প্রবলেম গুলো আছে, প্রবলেম এরিয়া গুলো আইডেন্টিফাই করে আগে আমাদেরকে একটু ইনফর্ম করে দিবেন যে স্যার এই এই জায়গাগুলো আমাদের বুঝতে একটু কষ্ট হচ্ছে, প্রবলেম হচ্ছে, এগুলো একটু আমাদেরকে আগে আইডেন্টিফাই করে দিলে আমরা ক্লাস রাখার চেষ্টা করবো, যাতে আপনাদেরকে ওগুলো বুঝিয়ে দিতে পারি, হ্যালো এক্সপ্লেইন করতে পারি। হ্যালো স্যার, আমার একটা কোশ্চেন ছিল। জি, স্যার, আমাদেরকে সিসার শ্রমিক ফুল বইটা পড়তে হবে এক্সামের জন্য? সিসা সিসা আমাদের বইয়ের মধ্যে তো টপিক গুলো দেওয়া আছে, আমাদের যে হ্যান্ডবুকটা আছে, এই হ্যান্ডবুকের মধ্যে দেওয়া আছে। এখানে সিসা বইয়ের আহ সিসার তো 5টা ডোমেইন, আপনার সে জানেন, 5টা ডোমেইনের মধ্যে 4টা ডোমেইনই এখানে কভার করা হয়েছে আমাদের যে সিলেবাসটা আছে। হ্যাঁ, 4টা ডোমেইনই কভার করা হয়েছে, বাট এই সিসার বইতে যতটা ইনডেপথ অবস্থায় আছে এত ইনডেপথলি কভার করা হয় নাই। আমাদের এখানে একটা নলেজ লেভেলে কভার করা হয়েছে। Means আপনি এই ইনফরমেশন সিস্টেম অডিট এবং আইটি সিস্টেম অডিট, এইটার ব্যাপারে একটা সম্যক ধারণা লাভ করতে পারেন। এর জন্য এটা রেফারেল বুক হিসেবে ইউজ করা হচ্ছে। আচ্ছা স্যার, তাহলে আমি এবং কিভাবে এই বুঝবো যে সব কোন এই টপিকটা পড়তে সবগুলো হবে? সবগুলো টপিকই আপনাকে পড়তে হবে। হ্যাঁ, সবগুলো টপিক পড়লে ইউ উইল হ্যাভ অ্যান আইডিয়া যে হ্যাঁ এটা আমার হচ্ছে। এর মধ্যে 4টা ডোমেইন, 1 2 3 4, এই 4টা ডোমেইনকে কভার করা হয়েছে আর কি। আমাদের আহ, এই সিএল সার্টিফিকেট লেভেল এক্সামের জন্য এই 4টা ডোমেইনকে কভার করা হয়েছে সিসা আচ্ছা বইয়ের স্যার, ওয়ান টু থ্যাংক ইউ। থ্রি ফোর স্যার, আপনার স্লাইডটার পিডিএফটা কি দেওয়া যাবে? আমি মানে বের হয়ে গিয়েছিলাম তো একটু মানে অবশ্যই দিয়ে দেবো, আমরা অবশ্যই দিয়ে দেবো। ওই স্যার, আমি সিআর এর আপনার কাছে সাথে দিয়ে দেবো। হোয়াটসঅ্যাপে হ্যাঁ, কন্ট্যাক্ট করবো। হ্যাঁ, সিআর এর স্যার কাছে দিয়ে দেবো, স্যার সে করার সিসার চেষ্টা করবে। সিসার বইয়ের চ্যাপ্টার 3 4 কি আমাদের জন্য রেলিভেন্ট হবে? সিসার 24 এডিশন যেটা, 28 এডিশন, 28। সরি 28 এডিশন, এটা তো চ্যাপ্টার 3 4 আগের ক্লাসের আইটি স্যার বলেছিলাম যে চ্যাপ্টার 3 4 আমাদের জন্য রেলিভেন্ট। আমরা কি চ্যাপ্টার 3 4ই পড়বো নাকি? চ্যাপ্টার 1 2 3 4, হ্যাঁ, এই 4টা হচ্ছে কি আমাদের সিএল এর জন্য রেলিভেন্ট। হ্যাঁ, আচ্ছা, আমি তাহলে কি যা বুঝতে আমরা পেরেছি, হার্ড ক্লিয়ার হচ্ছে? কপি। জি স্যার। চ্যাপ্টার হার্ড ওয়ান কপি টু তাহলে। থ্রি ফোর এই 4টা চ্যাপ্টার আমাদের জন্য রেলিভেন্ট। এর মধ্যে সোফার আমাদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং যেটা আছে, আমার পলাশ ভাইয়ের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং যেটা আছে, উনি হয়তোবা 1 2 করাবে, আমি 3 4 করাবো। হ্যাঁ, এইভাবে করে আন্ডারস্ট্যান্ডিং আছে। তারপর হয়তো আমরা একটু চেঞ্জ করতে পারি মাঝখানে। জি স্যার, তাহলে আমরা নীলক্ষেত থেকে একটা বই কিনে নিলেই তো বেটার হবে তাহলে স্যার। হ্যাঁ, বইটা কিনে নিলে আপনাদের জন্য পড়তে সুবিধা হবে। হ্যাঁ, আর আপনাদের জি সফট কপি স্যার। তো দেওয়া আছে। হ্যাঁ, কিন্তু জি একটা স্যার, হার্ড কপি বই থাকলে আপনাদের জন্য পড়তে খুব সুবিধা সহজ হবে। হবে। জি জি স্যার। জি হ্যাঁ, সহজ হবে এটা। জি, থ্যাংক ইউ স্যার। আর কারো কোনো প্রশ্ন?
ঠিক আছে রাফি, আপনি আমাকে এক সময় নক দেন। হ্যাঁ, আমরা ম্যাটেরিয়ালস গুলো আমি আপনাকে বাই দিস উইক ইনশাল্লাহ আপনাকে ম্যাটেরিয়ালস গুলো শেয়ার করে দেবো। ইয়েস স্যার, শিওর। ওকে, থ্যাংক ইউ, গুড নাইট, সাবধানে থাকবেন আপনারা। জি আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার।